দর্শক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের আয়োজন লাইফ ইজ বিউটিফুল এবং আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আপনারা জানেন আমাদের এই আয়োজনে আমরা সবসময় কথা বলে থাকি ইতিবাচক বার্তাগুলো নিয়ে, অনুপ্রেরণামূলক কথাবার্তাগুলো নিয়ে, এবং হচ্ছে যে যে কথা আপনাকে অনুপ্রাণিত করবে, যে কথা আপনাকে ভালো রাখবে, সেই কথাগুলো নিয়ে সবসময় আমরা বলে থাকি আমাদের এই আয়োজনে। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকে আমাদের সাথে যারা যুক্ত হবেন, যে অতিথিরা, তারা আসলে তাদের মতো করে সেই অনুপ্রেরণার গল্পগুলো বলবেন, তাদের যে উৎসাহের গল্পগুলো কিংবা ইতিবাচক যে গল্পগুলো সেগুলো আসলে আমাদের শোনাবেন। আমরা জানি যে সেই অতিথিরা সবসময় তারা সে কথা বলেন, এবং আজকে যারা অতিথি হিসেবে থাকবেন তারা আসলে নিশ্চয়ই সে কথাগুলোই বলবেন। আমরা সেই কথাগুলোই তাদের কাছ থেকে শুনতে চাইবো। এবং আমাদের যেই অতিথিরা আজকে জয়েন করবেন আমাদের সাথে, তারা খুবই পছন্দের এবং আমাদের খুব প্রিয় মানুষ যা দুজন রয়েছেন। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাইবো। বিশেষ করে পরিচয় করে দেওয়ার অবশ্যই কিছু নাই। আমাদের সাথে আছেন খালেদ মাসুদ পাইলট, ফরমার ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট টিম। কেমন আছেন পাইলট ভাই? মাশাআল্লাহ, আমি ভালো। আপনি কেমন আছেন? সুস্থ আছি পাইলট ভাই এখন পর্যন্ত। আপনাকে দেখে ভালো লাগছে। আপনি তো সবসময় এভারগ্রিন। না, 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 তেমন কিছু না। আমাদের সাথে দর্শক আরো আছেন সাব্বির রহমান, বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান সদস্য। এবং সাব্বির, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এভারগ্রিনের ওয়ালাইকুম সাথে আছি, আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমরা পাইলট ভাইয়ের সাথে আছি। নিশ্চয়ই এখন যে সময়টা থাকবে সেটা নিশ্চয়ই ভালো কাটবে। পাইলট ভাই, আমরা শুরুটা আপনাকে দিয়েই করতে চাই। আমাদের এই আয়োজনের নাম লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। সেই কথাটা আমরা আসলে বিশ্বাস করি এবং এটা আমরা ধারণও করি। এবং এই যে বার্তা, যে জীবন সুন্দরের বার্তা, এটা আমরা সবসময় মানুষকে পৌঁছে দিই প্রতিদিন। আপনি জানেন একটা বিশ্ব ক্রান্তিতে, বৈশ্বিক ক্রান্তিতে পুরো দেশ চলছে, যে ক্রান্তিতে আমি আপনি সবাই রয়েছি। সেই ক্রান্তির মধ্যেও আমরা বলতে চাই জীবন আসলে সুন্দর। আপনি সেই জীবনকে কেমন ভাবে দেখেন? সেই জীবনকে কেমন ভাবে ধারণ করেন? আপনার কাছে কি জীবন সত্যিই সুন্দর? আমার মনে হয় যে আপনি যে এই স্লোগানটা, আমাদের খুব সুন্দর একটা স্লোগান, লাইফ ইজ বিউটিফুল। আমার কাছে মনে হয় যে লাইফটা আপনি কেমন ভাবে বানায় নেবেন নিজেকে, সেটার উপর ডিপেন্ড করে। এখন কখনো কখনো দেখবেন অনেক মানুষ কখনো হ্যাপি না, সবকিছু পাবে জীবনে, কখনো হ্যাপি না। বাট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এক্সাক্টলি। নিজেকে যতটুকুই পান না কেন, অতটুকুকে নিয়ে যদি আপনি খুব এনজয় করেন। একটা রিক্সালাও দেখবেন যে তার লাইফে অনেক সুন্দর হ্যাপি থাকে, সে অনেক আনন্দ থাকে। আবার অনেক কোটিপতি মানুষ আছে যারা কিন্তু হ্যাপিলি লাইফ লিড করছে না। বাট এটার অনেক মুহূর্ত আছে, আপনাকে নিজে অনেক সময় ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে এনভায়রনমেন্ট, যে আমি কি করে এত সুন্দর থাকতে পারবো বা ভালো থাকতে পারবো। আমি মনে হয় যে এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, মানুষ কিভাবে নিজেকে ভালো রাখতে চায়, সেভাবেই সম্ভব। এবং আমি মনে করি যে পৃথিবীটা খুব সুন্দর, দেখার মতো পৃথিবী। আমি সবসময় বলি যে এই পৃথিবীতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শিখবার আছে। সেগুলো অনুভব করার ব্যাপার আছে, সেই অনুভব করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেখানেই যান না কেন, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো আমি বলবো যে লেবাররা যারা কাজ করেন, কৃষকরা যারা কাজ করেন, তাদের সাথে বসতে কেউ যদি খেতে যদি মানে তাদের সাথে একসময় লাঞ্চ করেন, সেটারও একটা এনজয় মুহূর্ত আছে। সেটাকে ওইভাবে যদি উপলব্ধি করেন যে আপনি কি সুন্দর তাদের সাথে বসে থেকে খাওয়াটা উপলব্ধি করা, যে ন্যাচারাল জায়গার মধ্যে। তো প্রত্যেকটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা মুহূর্তকেই আপনি যে দেশে যান না কেন, সেই দেশের ওই এনভায়রনমেন্টটাকে নিজের মতো করে নিয়ে যদি আপনি পরিবেশের সাথে ম্যাচ করতে পারেন, তাহলে আপনি সবসময় ভালো থাকবেন। নিশ্চয়ই জীবন তো সুন্দর, তবে সেটি হচ্ছে নিজেকে উপলব্ধি করতে হবে, সেই মুহূর্তগুলো উপলব্ধি করতে হবে। খালেদ মাসুদ পাইলট ভাইয়ের কথার মূল কথা হচ্ছে এটি যে সময়ের তো থাকবে, বিভিন্ন সংকট তো থাকবে। সেই সংকটে নিজেকে আসলে ভালো থাকতে হবে এবং নিজের মতো করে সময়গুলো রাঙাতে হবে। সাব্বির কি মনে করে, জীবন কি সত্যি সুন্দর কিনা? হ্যাঁ, পারুল ভাই যেটা বললো, আসলে লাইফ ইজ ভেরি বিউটিফুল। যদি আমরা নিজেদের মতো করে যদি উপভোগ করতে পারি, আসলে লাইফ অনেক সুন্দর। আর আমার কাছে মনে হয় যে গোটা ওয়ার্ল্ড থেকে ইম্পর্টেন্ট যে আমরা যদি বাংলাদেশে যদি ঘুরে দেখতে পারি, আরো বিউটিফুল, লাইফ আরো বিউটিফুল। আর গোটা ওয়ার্ল্ডে তো আরো সুন্দর লাগবে। তো পারুল ভাই যেটা বললো যে নিজে নিজে আমরা ক্রিয়েট করতে পারি যে আমাদের হ্যাপিনেসটা কোথায়। সো মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা আমরা যে যে জায়গা থেকে যদি মনে করি যে আমরা এই জায়গাটা আমরা সুন্দর বা লাইফ ইজ বিউটিফুল, সো আসলে আমাদের লাইফটা অনেক অনেক বিউটিফুল। আলহামদুলিল্লাহ, আমরা আমরা আসলে সেই কথাটাই বলতে চাই। এবং সেই জায়গা থেকে দুজনের প্রেক্ষাপটে একটা কথা বলবো, সেটি হয়তো একই প্রেক্ষাপট আমার জন্য অবশ্যই। আমরা মনে হয় না আমাদের পুরো জীবদ্দশায় যতদিন এখন পর্যন্ত বেঁচে আছি, এতদিন এত দীর্ঘ সময় কেউ ঘরবন্দি অবস্থায় থাকেনি। এই করোনা আসলে আমাদের সেই ঘরবন্দি অবস্থায় রেখেছে। পাইলট ভাই, আপনি মাঠের মানুষ, সাব্বির রহমান ভাই, আপনি মাঠের মানুষ। আপনারা দুজনেই মাঠে থাকতে ভালোবাসেন এবং আমরা সবসময় আপনাদেরকে সেই সবুজ মাঠে
লড়াকু হিসেবে দেখতেই পছন্দ করি। বিভিন্ন পাইলট ভাই হয়তো এখন নেই, কিন্তু কোনো না কোনো দায়িত্বশীল জায়গা থেকে সেই লড়াকুদের পেছনে রয়ে গেছেন। তো সেই যে জায়গাটি, সেই দায়িত্বের জায়গাটি এখন একটু অন্যভাবে পালন করতে হচ্ছে। ঘরে থেকে দায়িত্ব পালন করছেন পাইলট ভাই। সেই সময়টিতে কি করছেন মূলত? ঘরের মধ্যে কেমন করে সময় কাটছে? সেটি যদি একটু বলতেন। দেখেন এই এক্সপেরিয়েন্স আসলে কারোই নাই। গোটা ওয়ার্ল্ডে কিন্তু এক্সাক্টলি। কখনোই কোনো দেশের কোনো মানুষের এরকম হয় নাই। বাট ইটস আমি বলব যে নতুন একটা এক্সপেরিয়েন্স। কিভাবে আপনি এই মুহূর্তগুলাকে এটাও একটা চ্যালেঞ্জিং মুহূর্ত। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফ একটা ঢেউয়ের মতো। কখনো, কখনো আপনি খুব চূড়ায় থাকবেন, কখনো আবার নিচে আসবেন, কখনো উপরে থাকবেন। তো সবসময় চূড়ায় থাকার চিন্তা করে তো থাকলে হবে না। কখনো, কখনো নিচে থেকেও আপনাকে ওখান থেকে সারভাইভ করতে হবে। কি করে আমি টাফ টাইম পার করব এবং সেই জায়গাটা টাফ টাইমটাকে এনজয় করতে হবে। তখনই আমার কাছে মনে হয় যে আপনি খুব সুন্দর লাইফটা লিড করবেন। প্রত্যেকটা মানুষের ব্যবসায়িকের জীবনে যেমন সবসময় জীবনে সাকসেস আসবে না, ডাক্তারের জীবনে আসবে না। প্রত্যেকটা লাইফে কিন্তু এরকমই আছে ওয়েবের মতো যে কখনো আপনি উপরে উঠবেন, কখনো নিচে থাকবে, কখনো খারাপ সময় যাবে, ফ্যামিলিতে খারাপ সময় যেতে পারে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আমি যে জিনিসটা ফিল করি সবসময় মনে করি রাতে ঘুমানোর আগে সবসময় চিন্তা করি এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি নিজেকে কিভাবে সুস্থ রাখবেন বা সুন্দর রাখবেন। আমি ঘুমানোর সময় যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দুটো হাত দুটো পা দিয়েছো তুমি আমাকে, এর চেয়ে বড় আর কিছু নাই যে আমি সুন্দর মানুষ হিসেবে এই পৃথিবীতে আছি। এখন বাদ বাকিটা হচ্ছে আমাকে সার্ভাইভ করতে হবে বা আমাকে কষ্ট করতে হবে। তো এইভাবে যদি শুকরিয়া আদায় করি, যদি আমি যে না আমার জীবনে শুধুমাত্র আমার শারীরিক দিক দিয়ে আমি সুস্থ আছি, কেন আমার বাদ বাকি জীবনটা আমি নিজেকে আমার প্রপার্টি কি কত কি আছে এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতখানি সুস্থ আছি এবং এই সুস্থতা নিয়ে আমি কত সুন্দরভাবে বাঁচতে পারি। না আমার হয়তো কালকে টাকা নাও আসতে পারে, পরশু নাও আসতে পারে, কিন্তু আমি এটাকেই কিভাবে ইউজ করবো সেটা আমার ইম্পর্টেন্ট। মাসুদ পাইলট ভাই, এই বন্দি দশায়, বন্দি জীবনে এবং ঘরের মধ্যে বসে, বসে কি করছেন? একটা উদাহরণ যদি দেই যে এখন তো আপনারা তো অবশ্যই সেলিব্রিটি মানুষ। এই সেলিব্রিটিরা ঘরের মধ্যে বসে কাজ করছে, ঘর মুছছে, থালা-বাসন মাজছে কিংবা রান্না-বান্না করছে। সেই সমস্ত ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হচ্ছে। আমাদের দেশের ক্রিকেটাররা কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেটাররাও সেই ছবিগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। সেরকম কি কোনো কাজ করতে হয়েছে আপনাকে? দেখেন আমি আসলে ব্যক্তিগতভাবে আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। কেন মনে করি না? হয়তো আমরা আমি মনে করি ভাই। হ্যাঁ, মানুষ হয়তো মনে করতে পারে। মানুষ দূর থেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে। বাট আমি আমার জীবনটাকে সেলিব্রিটি হিসেবে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আচ্ছা। আল্লাহ আমাকে একটা গুণ দিয়েছিলেন। সেই গুণটাকে আমি ব্যবহার করেছি। আ তাছাড়া কিন্তু আমি একজন মানুষ। যে মানুষটা আমি অন্যান্য মানুষের সাথে মিশে থাকতে চাই। এবং মানে মানুষ আমি প্রত্যেকটা মানুষ একটা ডাক্তারও কিন্তু অনেক বড় একটা ডাক্তার থাকতে পারে, একটা বড় ইঞ্জিনিয়ার হতে পারে। বাট তাদেরও কিন্তু মানে আমি বলব যে সাধারণ মানুষের মতো জীবন আছে। তারা কিন্তু আপনি যদি দেখেন গ্রেট মানুষ যারা আছে সেলিব্রিটি আমি তাদেরকেও দেখেছি। তাদের হয়তো দেখা গেলো যে সাধারণ মানুষের কারণেই তারা হয়তো মিশতে পারে না। সাধারণ মানুষ যে ছেঁকে ধরে গায়ের মধ্যে উঠে বসে থাকে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু খুব ইচ্ছা থাকে যে ধরেন ওই রাস্তার স্ট্রিট ফুড খাবে, মানুষের সাথে মিশবে, একদম ওপেনলি তারা শপিং করবে। সেটা কিন্তু তারা চায়, কিন্তু মানুষই তাদেরকে হয়তো করতে দেয় না। বাট তারাও কিন্তু মানুষের সাথে মিশতে চায়। তো আমি যেটা করেছি যেটা হচ্ছে লকডাউন যেমন গত ২ মাস আগে ২৬ তারিখে যখন শুরু হয়, তখন একটা হুম। অনুভব করতে পারছিলাম যে সামনের দিনগুলোতে কিছু একটা টাফ টাইম আছে। আমার মা থাকেন রাজশাহীতে, আমি এখন এই মুহূর্তে রাজশাহীতে। তো আমার মনে হলো যে না আমি রাজশাহীতে চলে গেলে আমি খুব ভালো থাকবো। এবং রাজশাহী এমন একটা জায়গা আমার কাছে মনে হয় যে সরকার যতই আপনাকে অনেক কিছু ক্রাইটেরিয়া দিবে যে লকডাউন বা বিভিন্ন রকম দেশের পরিস্থিতি বুঝে আপনাকে অনেক কিছু নিয়ম নীতি দিবে, বাট নিজের নিয়ম নীতিটা খুব ইম্পর্টেন্ট। আপনি নিজেকে কতখানি টেক কেয়ার করবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটা তো আছে, সরকার থেকে তো অবশ্যই আসবে একটা সবার জন্যই জেনারেল মেসেজ থাকবে এটা। বাট নিজের থেকেও একটা নিজেকে তৈরি করতে হবে যে না আমি কিভাবে থাকবো। এর মধ্যে হয়তো দেখো যে হয়ে যেতে পারে, ভাইরাস চলে আসতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি না আমি রাজশাহীতে চলে যাই, ওইখানে আমি বরঞ্চ থাকবো এবং নিরিবিলি, বিকজ রাজশাহীতে বিদেশি মানুষ খুব কম থাকে যারা কিনা বিদেশ থেকে এসে রাজশাহীতে থাকেন। টু বি ফ্যাক্ট আমার কাছে মনে হয় যে এখানে কিন্তু রাজশাহীতে বিদেশি মানুষজনের আনাগোনাটা কম এবং সেই জন্য রাজশাহীর পরিবেশটা এখন পর্যন্ত ভালো আছে। আর এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আমি খুব এনজয় করি, যেমন আমার মার সাথে থাকাটা খুব এনজয় করি আমি। বিকজ খেলার লাইফে যখন আমার ১৬ বছর বয়স তখনই আমি ঢাকায় চলে গেছি। তো ১৬ বছর থেকে এই যাবৎকাল পর্যন্ত আমি মনে হয় আমার জীবনে আমার মার সাথে ১০ দিন সময় কাটাতে পারি নাই। তো এটা কখনো কখনো আপনাকে হয়তো আমার কর্মজীবনের ক্ষতি হচ্ছে, হয়তো আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে, ঢাকায় থাকলে হয়তো ভালো সুবিধা হতো, কিন্তু কখনো কখনো হ্যাপিনেস খুব ইম্পর্টেন্ট। যে আমার মাকে আমি জীবনের সময় দিতে পারি নাই, এটা হচ্ছে আমার বেস্ট টাইম। আমার মনে হয় যে আমি মাকে সময় দিতে পারছি, সুন্দর মার পাশে থাকতে পারছি। সাথে সাথে আমার এখানে বাল্য বন্ধু বান্ধব অনেক ছিল যাদের সাথে অনেক দূরত্ব তৈরি হয়েছিল। তারা হয়তো মনে করছে যে আমি অনেক বড় জায়গায় চলে গেছি, অনেক জায়গায়। আসলে যে আমি দূরে যাই নাই, আমার কর্ম আমাকে নিয়ে গেছে, কিন্তু আমি যে এখনো ওইখানে আছি, তাদের সাথে দেখা দেখা হচ্ছে,
আমার একটা ক্রিকেট একাডেমি আছে, সেই একাডেমিতে সকালবেলা যে স্কুল তো বন্ধ, একাডেমি তো পুরাই বন্ধ, তো ওখানে যে ঘাসে পানি দিচ্ছি, গাছে পানি দিচ্ছি, নিজেকে নিয়ে আমি কতখানি রোদের মধ্যে থাকা যায়, সুস্থ থাকা যায়, সাথে সাথে একটু জিম করি, সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে একটা ভালো সময় কাটছে, সুন্দর। নিশ্চয়ই সেই ইতিবাচক কথাগুলাই কিন্তু আমরা পৌঁছে দিতে চেয়েছিলাম যে করোনা সেই ইতিবাচক সময়টা আপনার জন্য নিয়ে এসেছে, সেটা অনেকের সময়তেই এসেছে যে আমরা পরিবারকে যেমন করে সময় দিতে পেরেছি, ব্যস্ততার দরুন যে বন্ধুকে ভুলে গিয়েছিলাম, ব্যস্ততার দরুন যে সমস্ত কাজগুলো থেকে আমরা পিছিয়ে ছিলাম সেগুলো করতে পেরেছি, অনেকেই বই পড়া শুরু করেছেন, স্থির হওয়া শুরু করেছেন। বিষয়গুলো খুব ইতিবাচক ভাবে কিন্তু আসছে এবং করোনা সেই প্রেক্ষাপটটি তুলে ধরছে আমাদের জীবনে। আমি একটু আরেকটা প্রশ্ন ছোট করে করতে চাই, সেটি হচ্ছে যে রান্নাবান্না কি শিখেছেন? অনেকেই রান্নাবান্না করছেন এই সময়। না, এটা আসলে আমার ভাবি দোষ কি না, আমার আপনাকে মা। দিয়ে রান্নাবান্না না করাচ্ছে? না না না, এটা আমার দোষ না, আমার মার দোষ। বিকজ আমি এখন মায়ের কাছে আছি, কিন্তু বেসিক্যালি দোষ কেন, আমার মা চাই না যে আমি রান্না করে আসি, কিন্তু মাকে আমি বলি, মা, যে এটা তো ছেলে মেয়ের কোনো ব্যাপার না, যে এটা এক্স্যাক্টলি। ভাগাভাগির কিছু ব্যাপার না, যে মা শুধু রান্নাঘরে থাকবে আর ছেলে শুধু বসে থেকে গেস্টের মতো সে সকালে কি বলে দুপুরে লাঞ্চ, সকালে ব্রেকফাস্ট, তা করবে তা না। এটা সুন্দর একটা এনভায়রনমেন্ট যেখানে কিনা ছেলেও আসতে পারে রান্নাঘরে, মা থাকতে পারে, সবাই মিলে যদি সুন্দরভাবে যদি একটা কিছু করা যায়। বাট প্রবলেমটা হচ্ছে মা এইটা খুব বড় একটা প্রবলেম করে দেয়, বোনরা বড় প্রবলেম করে দেয়, যে না, তোমরা ওইখানে থাকো, বাইরে খাওয়া দাওয়া করবে টেবিলে, আর আমরা আছি এইখানে। তো বড় একটা প্রবলেম। বাট ছোটবেলা থেকে আসলে মা ওইভাবে তৈরি করেছে, সুযোগ হয় নাই। বাট ইচ্ছা হয় যে মাকে আমি সারাক্ষণ পাশে থেকে যেন হেল্প করি। মায়ের টেনশনটা হয় সম্ভবত যে রান্না বান্না করার পরে সেটা খাওয়া যাবে কিনা সেটা নিয়ে আসলে, সে কারণে হয়তো মা ভয়ে আর আপনাকে সেই সুযোগটা দেয় না। সাব্বির ভাই, আপনার কি অবস্থা? আপনার কেমন করে সময় কাটছে এই লকডাউনের সময়টাতে? না, সেম যে পারুল ভাই যেটা বললো, যে আমিও রাজশাহী চলে আসছি আজ থেকে 2 মাস 10-20 দিন হবে মনে হয় আমার। যখন থেকে শুনছি প্রিমিয়ার লিগ খেলা অফ, তখন আমি শুনছি যে এইখানে ঢাকায় থেকে তো কোনো লাভ নেই, কারণ ফ্যাসিলিটি পাবো না, জিমও পাচ্ছি না, সব লকডাউন হয়েছে। তো আমার কাছে মনে হয় যে রাজশাহী যে বেস্ট জায়গা, যে আমার প্র্যাকটিসের ফ্যাসিলিটি পাচ্ছি ওখানে, জিম পাচ্ছি, রানিং পাচ্ছি, সবকিছু পাচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার ফ্যামিলি পাচ্ছি। সো আমিও যেমন পারুল ভাই বললো যে মায়ের সাথে থাকতে এনজয় করি, আমিও খুব এনজয় করি আমার ফ্যামিলির সাথে সময় দিতে। আমার বাবা আছে এখানে থাকে, রাজশাহী থাকে। সো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে আমি লাইফে এতদিন যতদিন ক্রিকেট খেলেছি, আমি এরকম টাইম কখনো পাস করতে পারি নাই। হয়তো বা 10 দিন 15 দিন হাইস্ট, হয়তো বা 3 সপ্তাহ থেকেছি, বাট 2 মাস ধরে বাসায় আছি এবং তাদেরকে সময় দিচ্ছি, এটা আমার লাইফে কখনো হয়নি। বরঞ্চ কারোর লাইফে এটা ঘটে নাই, কারণ এটা পুরাটা একটা সাডেনলি একটা ভাইরাস আসছে। সো এই লকডাউনে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট থিং হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে কাটছে 2.5 মাস। আর এই 2.5 মাসটা রাজশাহী ছিলাম। আর রাজশাহী নিঃসন্দেহে অনেক সুন্দর সিটি, আর ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি রাজশাহী আসতে ঘুরতেও খুব পছন্দ করি, যে আমি কখনো ছুটি যদি পাই 2-3 দিন বা 3 দিনে আমি বাসায় চলে আসি, হয়তো বা আব্বু মার সাথে দেখা করে আবার চলে যাই। সো আমার কাছে হ্যাপিনেস হচ্ছে আমার বাসায়, ফ্যামিলি আমার সবচেয়ে হ্যাপিনেস। আর এই লকডাউনে যেটা হচ্ছে, আমি বাসায় থাকি, হয়তো বা আমার বউ আমার সাথে থাকে, আমার ফ্যামিলির সাথে। তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু চেষ্টা করছি করার। আর পারুল যেটা বললো যে জিম করতেছে উনিও, যে আমিও জিম টিম বিকাল করি, বেলায় কি হয়, রানিং বিকাল বেলায় টানিং। কি করা হয়? ও, বিকেলবেলা সব মোস্টলি জীবনে আমার মনে হয় না 5-7 বছর আগে বা 10 বছর বলতে পারেন, আমি কখনোই এই ঘুড়ি ওড়ার টাইমটা কখনোই পাই নাই। সো এই আচ্ছা। বিকেল বেলাটা, এই ঘুড়ি ওড়ানো আমি কখনোই শিখি নাই, আমি ঘুড়ি ওড়া কখনোই পারতাম না। এই লাস্ট 2 মাসে যে পরিমাণে ঘুড়ি উড়াইছি, মনে হয় যে আমি এক্সপার্ট হয়ে গেছি। সো উনি যেটা বললো যে অনেকবার কাটছে, হয়তো ওর মনে আছে অনেকবার, বা উনি আমায় কাটছে হয়তো মনে আছে। তো আমার আবার কাছে আবার মেইন থিং হচ্ছে যে, ঘুড়িগুলোর কালারও আছে তো, ঘুড়িগুলো তো আবার কালারও আছে। ও, ঘুড়ি আবার খেলারা করছে, যে জার্মানি আছে, স্পেন আছে, বাংলাদেশ খেলা আছে, বাংলাদেশ। ইংল্যান্ড আছে, আচ্ছা। তারপর হচ্ছে কি বলবো আর, অনেক রকম, ব্রাজিল আছে। সো আর্জেন্টিনা করি নাই, কারণ ব্রাজিলের সাপোর্টার। আর বাকি আচ্ছা। দেশগুলো যেগুলো আছে আমার কালার গুলো ভালো লাগছে। সো প্ল্যান করে ঘুড়ি বানিয়েছি, ঘুড়ি উড়াই। সাদা ঘুড়ি উড়ালে কি হয়, কেউ কাটে না সহজে, তো আমি এমন ভাবে কালার গুলা করি যেন সবাই লোভে আমায় কাটতে আসে। তো ওই ফাঁকে আর কি ওরা ওরা কেটে পড়ে বা আমি কাটে দিই। সো এটা একটা লকডাউনে একটা একটা অপরচুনিটি পেয়েছি ঘুড়ি ওড়ানোর। পারুল যেটা বলো যে বন্ধু বান্ধব যারা আছে, স্কুল ফ্রেন্ড যারা আছে, কলেজ ফ্রেন্ড যারা আছে, ওদেরকে কখনো সময় দেওয়া হয় না, হয়তো বা ফ্রেন্ড সার্কেল যারা আছে, কখন ঢাকায় থাকলে হয়তো বা তাদের সাথে গেট টুগেদার করা হয় না। তো অনেক সময় তাদের ফোন কলও করা হয়, ধরা হয় না। সো এটা একটা অপরচুনিটি যে তাদের সাথে অ্যাটলিস্ট গল্প করতে পারছি, এদের সাথে তাদের সাথে দেখা হচ্ছে রাজশাহীতে। সো এই অপরচুনিটিকে আমি ক্রিয়েট করছি, এবং এটা একটা লকডাউনের মধ্যে এটা আমার কাছে অ্যাচিভমেন্ট হয়েছে আমার কাছে। কি করছেন বাসায় বসে সেটা একটু, তারপর একটু আগে বলছিলেন যে আপনি অনেক কিছু শিখেছেন, সেই দুইটা বিষয়, যে বাসার মধ্যে সময়টাতে কি করছেন, বাসায় কোনো কাজ করতে হচ্ছে কিনা, পরিবারের সদস্যরা সেটা আপনাকে করতে দিচ্ছে কিনা, এটা একটা বিষয়। আর বললেন যে শিখেছেন, সেটা কি রান্না বান্না সংক্রান্ত কোনো বিষয় কিনা? আহ
হইতে পারে ওই যে পারভেজ যেটা বললো যে মা কখনোই রান্না করে ঢুকতে দেয় না, এটা কখনোই পসিবল না, উনি দিতে দেয় না। বাট আমার বউ যখন কিছু করে আমি হয়তো ওকে হেল্প করি, অথবা বারবিকিউ চিকেন করতেছে, আমি তো মশলাটা ঢেলে দিলাম বা মশলাটা করে দিলাম। আমি আবার মশলা তৈরি করতে খুব ভালো পারি, লবণ মশলা যেটা হয় যে মিক্স করে আমি খুব সুন্দর পারি এটা করতে, সো ওইটা আমি করে দিলাম। অনেক সময় অথবা ইফতারি করতেছে আমি সাজিয়ে দিলাম, প্লেটটা গুছাই দিলাম। সো কিছু রান্না শিখছি, হচ্ছে ভুনা খিচুড়ি বলতে পারেন, বা অথবা বিফ ভুনা বলতে পারেন, এগুলা কিছু শিখেছি, যেগুলো আমার পরবর্তী লাইফে যদি আমার বাসায় কেউ না থাকে, বা আমার বউ যদি বাপের বাসায় বা শ্বশুর বাড়ি যাই, আমি একা থাকলাম বা বন্ধু বান্ধব থাকলো, পিকনিক করলাম, সেক্ষেত্রে হয়তো হেল্প করতে পারবো, বা ওইটুকু আমার এবিলিটি হয়েছে আল্লাহর মতে। সো এগুলোই আর কি করা হয়েছে আর কি লকডাউনে। বাহ! একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রল থেকে দুজনকে প্রশ্নটা করতে চাই। পাইলট ভাই আপনাকেও এবং সাব্বির ভাই আপনাকেও, যে সাব্বির ভাই তো খুব সম্প্রতি বিয়ে করেছেন। তো ট্রলটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ছিল যে এই লকডাউন কিছু মানুষের জন্য হচ্ছে হানিমুন টাইপের হয়েছে। মানে যারা খুব রিসেন্টলি বিয়ে করেছে। কিন্তু যাদের আ দাম্পত্য সম্পর্কটা দীর্ঘদিনের, তাদের জন্য আসলে একটা মানে কি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ২ জনের কাছ থেকে ২ এক্সপেরিয়েন্সটা শুনতে চাইবো। মাসুদ ভাই, আপনার কাছে কেমন সময় কাটছে? আমি কিন্তু ১ম এ বলেছি আপনাকে যে মানুষ কিভাবে এনজয় করবে সবচেয়ে ইম্পোর্টেন্ট। যে আচ্ছা, সময়গুলোকে আপনি কিভাবে ইউজ করবেন। প্রত্যেকটা মুহূর্তকে আপনি কি আ আ আমি ১ম এ বললাম যে যেখানেই যান না কেন, যে মুহূর্তে থাকেন না কেন, প্রত্যেকটা মুহূর্তেই আপনি কিন্তু আ আনন্দ পাওয়ার অনুভূতি আপনাকে তৈরি করে নিতে হবে। আ যতই আপনাকে যদি আমি সারা জীবন যদি একটা 5 স্টার হোটেলে একটা রুমের মধ্যে রাখি, একটা সময় আপনি বোর হয়ে যাবেন। এমনকি একটা রুমের মধ্যে এক্সাক্টলি। যদি বিশাল প্যালেসের মধ্যে রাখি, মনে হয় আপনার ড্রিম থাকবে যে ইস প্যালেসে যদি থাকতে পারতাম জীবনে এই হতো। কিন্তু প্যালেসের মধ্যে আপনাকে একা রেখে দিলাম, কিন্তু আপনার কোনো মানুষই নাই, আপনি এনজয় করবেন না। জীবনে ওই লাইফটা বোরিং লাইফ। তো আমার কাছে মনে হয় যে রিসেন্ট বিয়ে করা আর বলেন আমি বলবো যে অনেক দিনের বিবাহিত লাইফ, প্রত্যেকটারই এটা মজা আছে। আমার কাছে মনে হয় যারা বিবাহিত লাইফ অনেক দিনের সময়ের লাইফ, আমার কাছে মনে হয় তখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চা কাচ্চা সুন্দর সাথে একটা সময় কাটে। আমার কাছে মনে হয় যে যেমন আমার ছেলে বেসিক্যালি ছিল না, আমার ছেলে দেশের বাইরে ছিল, কানাডায় পড়তে গেছিল। তো আসছে এই 22 তারিখে। তো হয়েছে কি ধরেন এত সুন্দর ক্লোজ সবসময় কথা হতো না, যে কথা হতো তাহলে সে ব্যস্ত, আমি ব্যস্ত, আমার সাথে ওর দেখা হয় না, হয়তো রাতে দেখা হয়। কিন্তু এখন আমার কাছে মনে হয় আমরা, টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় আমরা এত ফাস্ট হয়ে গেছিলাম আমাদের লাইফ, যে আমরা আমাদের পরিবার থেকে অনেক অনেক দূরে চলে গেছিলাম। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় দেন করোনা অনেকের জন্যই খারাপ, অনেকের জন্যই ভালো। কেন আমি বলছি, যারা রেগুলার ডেইলি বেসিসে কাজ করছেন অবশ্যই তাদের জন্য খুব খারাপ লাগে যে তারা আর্নিং সোর্স বন্ধ হয়ে গেছে, তাদের লাইফটা কিভাবে চলবে, কেমন ভাবে মানে দিন সামনের দিনগুলো আসবে। বাট আবার কিছু কিছু জিনিস দেখেন যে আমার কাছে মনে হয় যে খুব ভালো তৈরি করেছে, যে ছেলে বাবার সাথে যে সম্পর্ক, মা বা ছেলের সাথে যে সম্পর্ক, এই এক্সাক্টলি। সম্পর্কগুলো কিন্তু আমার কাছে মনে হয় 20-30 বছর আগে যে লাইফ গুলোতে আমাদের ছিল, সেই সম্পর্কটা আবারও কিন্তু তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় যে না, সেই লাইফ এসছে। যেমন গুড্ডি উড়ানোর কথা বলছিল, ঘুড়ি উড়াবার কথা। আমরা 25 বছর আগে এই ছাদে এই গুড্ডি উড়াতাম, এক ছাদ থেকে ধরে আরেক সাথে যে গুড্ডি ধরে নিয়ে আসতাম, কাটাকাটি করতাম, এই যে আনন্দগুলা। তো এই মানে আমার কাছে মনে হয় যে আমরা ঠিক আল্লাহ আপনাকে আবারও ওই জায়গায় নিয়ে এসে দিয়েছে যে ফিল করার জন্য। তো আমার মনে হয় যে এটা একটা বেস্ট টাইম। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আবার ফিল করা। আমরা কিন্তু মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি লাস্ট কয়েক বছর আগেও আমার বাবা প্রায় ৩ বছর মতো হতে, মানে প্রায় ৩ বছর হবে মারা গেছেন। তো বাবা মারা যাওয়ার পর আমি খুব কষ্ট পেয়েছিলাম যে বাবাকে আমি সময় দিতে পারলাম না, বিকজ খেলোয়াড় কারণে, কর্মজীবনের কারণে আমাকে ঢাকায় থাকতে হয়েছে, বাবা ছিলেন রাজশাহীতে। তো বাবা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমি আমার বাবাকে বেস্ট টাইমটুকু দিতে পারলাম না, আমাকে এত কষ্ট করে মানুষ করলো, বড় করলো, আমার সাকসেস দেখলো, কিন্তু আমি লাস্ট সময়টুকু আমি বাবার পাশে থেকে বাবাকে সময় দিতে পারলাম না, বাবাকে আমি কেয়ার করতে পারলাম না, টেক কেয়ার করাটা। তো তারপরে যখন আমার মনে হলো যে না, আমি মাকে এই জিনিসটা যেন আমি মিস না করি, মাকে যেন আমি দিতে পারি। তো সামহাও দেখেন করোনা আসলো এবং আমার মনে হয় যে আমি সেই বেস্ট টাইম সময়টা পাচ্ছি, আপনাকে যে জিনিস, দিয়েছে। হ্যাঁ যে জিনিসটা আমি চাচ্ছিলাম মনে মনে, সেই জিনিসটা পেয়েছি আমার কাছে মনে হয়, এবং বেস্ট আমার কাছে ফিলিং আমার কাছে মনে হয় এটা। সাব্বির রহমান, কেমন করে সময় কাটছে নতুন বৈবাহিক জীবনে? সাব্বির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কেমন করে সময় কাটছে নতুন বিবাহিত জীবন? নতুন বিবাহিত জীবন কেমন কাটছে কেমন সাব্বির কাটছে? রহমান? ও শুনতে পাচ্ছে না মনে হয়। সাব্বির, না, আলহামদুলিল্লাহ যে 2 বছর হতে চলছে আমাদের বিবাহর। ও আর ২ সবচেয়ে বছর বড় তো হয়ে জিনিস গেছে, পারবো অনেকদিন যেটা হয়ে গেছিল। বললো যে কাছের মানুষ যদি আপনি না কাছে থাকে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কন্টিনিউ করেন প্লিজ। একটু ডিলে হচ্ছে সামহাউ আপনার ইয়েটাতে। না না, আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে সময়, আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, সবকিছু ঠিকঠাক আছে। সবচেয়ে বড় জিনিস যেটা পারবো যেটা আমি আবার কেটে আসতেছি, হ্যাঁ। হ্যাঁ, বেসিক্যালি আহ, ব্যাটিং অর্ডার তোর পিছে এই জন্য একটু দিলে পরে শুনছে আর কি। হ্যাঁ, ওই সমস্যা হচ্ছে কোথাও একটা বিষয়। কোনো সমস্যা নেই। আমরা পাইলট ভাই একটি বিষয় একটু জানতে চাই যে এই লকডাউনের কথাটা বললাম, লাইফ ইজ বিউটিফুল এর কথা বললাম। কিন্তু এগুলো কিন্তু আমাদের সামনে একটা চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে। চ্যালেঞ্জটা কিরকম পাইলট ভাই? বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যৎ অর্থাৎ করোনা পরবর্তী লাইফ কেমন করে কাটাবো? WHO এর নির্দেশনা অনুযায়ী করোনা নিয়েই আমাদেরকে চলতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি ক্রিকেট মাঠের চ্যালেঞ্জের কথা বলি, যেটি নিয়ে এখনই ক্রিকেট বোর্ডের বিভিন্ন ক্রিকেট বোর্ড অলরেডি কথা বলা শুরু করেছে যে খেলাটাকে কন্টিনিউ করতে হবে এবং সেটা কিভাবে সম্ভব। মাঠের মধ্যে বসে সংক্রমণ ছাড়া কিভাবে আসলে সম্ভব হয়? আপনার কাছে কি কোনোভাবে এরকম পলিসি আছে কিনা? এটা একটি বিষয়। মাঠের বল নিয়ে আমরা কথা বলতে শুনেছি যে বলের যে আম কি বলে এটাকে? এটা আপনারা ভালো বলবেন যে বলে যেন থুতু না লাগাই। হ্যাঁ, থুতু না লাগায় সেটা সে বিষয়ে নির্দেশনা আসছে। এরকম কি বিষয়ে পরবর্তীতে চলতে হবে ক্রিকেট কেন্দ্রিক? দেখেন, আমার কাছে মনে হয় আমি যারা একজন নাগরিক হিসেবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা আপনাকে জেনারেল মেসেজ দিচ্ছে যে এটা করা যাবে, এটা যাবে না, দূরত্ব বজায় রাখতে হবে। বাট টিম মিটিং, আমাদের খেলার মধ্যে যেমন টিম মিটিং হয় না, যে টিম মিটিং এ হয়তো কোচ বা ক্যাপ্টেন আপনাকে কিন্তু একটা আপনাকে কিন্তু মিটিং এর মধ্যে বিভিন্ন রকম অপোনেন্টকে নিয়ে বলেন, সবকিছু আপনাকে প্ল্যান দিয়ে দিবে। বাট বাদ বাকিটা কিন্তু নিজের পারফরমেন্স, নিজে কিভাবে আপনি ঠিক করবেন এবং ভালো পারফর্ম করবেন ভালো জিতার জন্য। তো আমাদের সরকার একটা জেনারেল মেসেজ দিচ্ছেন, যেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য যেন সবাই সেফ থাকি, সেটার জন্য জেনারেল মেসেজ। কিন্তু সাধারণত এজ এ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত যে আমি সেই জেনারেল মেসেজটাকে, ইনফরমেশনটাকে নিয়ে আমি নিজেকে কিভাবে মেনটেন করব এবং তার চেয়ে বেশি কিভাবে মেনটেন করা যায়, এবং আমি নিজে বাঁচবো। যে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, যে হ্যান্ড ওয়াশের কথা বলা হচ্ছে, আমি নিজে কিভাবে বাঁচবো, আমার পরিবারকে কিভাবে বাঁচাবো এবং অন্য মানুষকে আমি কি করে সেভ করাবো যেন সে এই ধরনের ভাইরাসের মধ্যে যেন না পড়ে। তো নিজেকে বাঁচো এবং আরেকজনকে বাঁচাও, এই পলিসিতে যে আমাদের মনে হয় আমাদেরকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা হয়তো আসলে লকডাউন করে আমাদের যেটা গভর্নমেন্ট যেটা শুরু করছেন যে না ধীরে আস্তে আস্তে থেকে অফিস আদালত খুলে ফেলেছেন, উপায় ছিল না আসলে আমাদের, আসলে উপায় ছিল না কেন, আমরা খুবই দরিদ্র একটা দেশ। এইভাবে লকডাউন করে রাখলে তো আসলে খুবই টাফ টাইম যাবে। যারা ডেইলি বেসিসে কাজ করেন বা হয়তো দেখা গেলো যে প্রাইভেট কোম্পানি গুলো যারা হয়তো দেখা গেলো লসের পর লস করবেন, তারা কতদিন পর্যন্ত স্যালারি দিবেন? তো সেই ক্ষেত্রে অবশ্যই বাঁচবার জন্য যে কাজটা করা দরকার আমার কাছে মনে হয় সেই পরিমাণ কাজ করাই উচিত এই মুহূর্তে। আমার কাছে মনে হয় বেশি পরিমাণ লাভবান না হয়ে আর্থিক দিক দিয়ে সেই চিন্তাটা না করে কম মানুষ নিয়ে যে আর যে যেমন কোম্পানি আছে সেটাকে কিভাবে আমি যেন ব্রেক ইভেনে থাকতে পারি, যেন আমি মেনটেন করতে পারি একটা বছর সুন্দরভাবে, এবং অন্য মানুষ যারা এমপ্লয়ার যারা আছেন তারাও যেন সুন্দরভাবে বাঁচতে পারে, তারা যারা স্যালারি পায় ডেইলি বেসিসে যারা কাজ করেন তারাও যেন চিন্তা করে তাদেরকে ওই অনুভূতিটা যেন এনে দেওয়া যায় যে না আমি আমি মোটামুটি একটা দিন চালাবার মতো যেন আমার ফুডিং ওই জায়গাটা যেন আমার জীবিকার ওইটা যেন চলে আসে। তো প্রত্যেককে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে মনে হয় আমরা যদিও অনেক দরিদ্র দেশ, আমি বলবো যে শিক্ষিতের মানে অভাব আছে, সাধারণ মানুষ কিন্তু বুঝবে না, করোনাকে ভয় পাবে না। বিকজ হচ্ছে কেন ভয় পাবে না, বিকজ তারা তো জীবন যুদ্ধে লড়ছে সারা জীবন। আপনি টাকা না পেলে, রিক্সা না চালালে সে কিন্তু বাসায় খাবার পাবে না। তো খাবার না খেয়ে মরার চাইতে বরঞ্চ করোনায় মরার চাইতে বরঞ্চ খাবারের এই চিন্তা করছে তারা যে না খাবারের আমি জন্য খেয়ে বাঁচতে চাই। যুদ্ধটা হ্যাঁ, করতে চায়। করা যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের যারা মেধাবান মানুষ যারা আছেন, সমাজের শিক্ষিত মানুষ যারা আছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা কি ওয়ে দিয়ে তাদেরকে যেন কাজের পথগুলা বের করে দিতে পারি। হয়তো যারা বাসার কাজ করছেন তারা হয়তো এমন একটা পরিমাণ, হয়তো 100 জন লেবার নিয়ে কাজ করতেন, সেখানে হয়তো 50 জন লেবার নিয়ে স্লো প্রসেসিং এ আপনি যেন মানুষগুলো যেন অর্থ পায়, সাথে যেন সে জীবিকাটা যেন সে করতে পারে। তো প্রত্যেকটা মানুষকেই যাদের আছে, তাদের এই মেধা আছে বা আর্থিক দিক দিয়ে যাদের সচ্ছলতা আছে, তাদের এই দরিদ্র মানুষদের পাশে একটু থাকা উচিত আমার কাছে মনে হয়। এই মুহূর্তে সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই। সাব্বির রহমান, আপনার কাছ থেকে শুনছিলাম যে কেমন করে বিবাহিত জীবন কাটছে, যেটি 2 বছর হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনি বলেছেন। এত সময়টা একসাথে যাপন করছেন। কেমন ভাবে সময়টি কাটছে?
না, আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে। ২ বছরে আমাদের চলতেছে আমাদের বিবাহিত জীবন। আর ওরাই যে পারবা যেটা বললো যে আসলে একটা একটা 5 স্টার হোটেলে যদি একটা রুম নিয়ে আপনার দেওয়া হয়, যদি আপনার আত্মীয় স্বজন বা কেউ আপনজন না থাকে, টু বি অনেস্ট আমি দম আটকে মারা যাবো। সবাই দম আটকে মারা যাওয়ারই কথা। আসলে আসলে ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে, ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করে বা এনজয় করে, তারা অবশ্যই একা থাকতে কখনো পছন্দ করে না। আমিও ব্যতিক্রম কিছুই না। সো আমার জীবন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, ওর সাথে আছি। এবং টু বি অনেস্ট যে ক্রিকেট লাইফে এত সময় কাউকে কাউকে দেওয়া হয় নাই, আমার বউ বলেন আমার ফ্যামিলি বলেন, কাউকে সময় দেওয়া হয় নাই। তো এই সময়টা আমি কাজে লাগাচ্ছি এবং সবার সাথে একসাথে আর কি বাসায় আছি এবং ইনশাল্লাহ খুব এনজয় করছি আর কি। আপনি যে ক্রিকেট লাইফের কথা বললেন সাব্বির রহমান, সেখানে তো অনেক চ্যালেঞ্জ থাকে এবং চ্যালেঞ্জ গুলো ওভারকাম করেই আপনারা আসলে আপনাদেরকে চলতে হয়, এবং এটাই হচ্ছে পুরো সিস্টেম। এই সিস্টেম গুলোই তে আপনারা অভ্যস্ত, আপনি, পাইলট ভাই, সবাই অভ্যস্ত। আমরা দর্শকদেরকে সেই জায়গাটাই নিশ্চিত করতে চাই। আমি একটু শুনতে চাইবো যে আপনার ক্যারিয়ারের শুরুটা যখন জাতীয় দলে শুরুটা করেছিলেন, তখন আসলে কি ধরনের চ্যালেঞ্জ গুলো ওভারকাম করে আপনি শুরুটা করেছিলেন? সেটি একটা বিষয় জানতে চাইবো, এবং পরে আরেকটি আমার ছোট করে একটি প্রশ্ন আছে, সেটি আমি জানবো আপনার কাছ থেকে। আপনার পেছনের অনেকগুলো জিনিস দেখে আমার প্রশ্নটা করতে ইচ্ছা করছিল। শিওর। আমার কাছে জি, 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 আপনি, আপনি, আপনি। না, অ্যাকচুয়ালি প্রতিটা লাইফে, প্রত্যেক মানুষের লাইফে একটা চ্যালেঞ্জ থাকে। এটা ক্রিকেট লাইফ হোক বা নিজের পার্সোনাল লাইফ হোক বা এটা সামাজিক লাইফ হোক না কেন, সবার লাইফে একটা চ্যালেঞ্জ থাকে। সো আমি যখন যখন আমি ডেবিউ হয় আমার, তখন আমার চ্যালেঞ্জ ছিল হচ্ছে ফিনিশার হয়ে বা কিভাবে কম বলে বেশি রান করা, এটা আমার চ্যালেঞ্জ ছিল। আস্তে আস্তে যখন দিন যাচ্ছে তখন দায়িত্ব বাড়তেছে, সব মানুষের দায়িত্ব বাড়ে, ক্রিকেট থেকে শুরু করে নিজের লাইফ বলেন, পার্সোনাল লাইফ থেকে বলেন, সবকিছুর দায়িত্ব থাকে একটা। সো এই দায়িত্বটা কিভাবে বিল্ড আপ করতে হয় এবং কিভাবে আরো বেশি অ্যাটেনশন নেওয়া যায় এবং কি সুন্দর আরো আরো গোছানো যায় ডিসিপ্লিন ওয়েতে, সেটাই চেষ্টা করছি। ক্রিকেট লাইফে কিছু টেকনিক্যালি প্রবলেম ছিল হয়তো, বা সেটা আমি শেষ করার চেষ্টা করছি, ফিনিশ করার চেষ্টা করছি। কিভাবে আমার এই স্ট্রেংথ মানসিক বা মেন্টালি কিভাবে প্রিপেয়ার থেকে ভালো কিছু করা যায় সেটা চিন্তা করতেছি। নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিভাবে ডিসিপ্লিন হয়ে আর একটু কাজ করা যায়, সুন্দরভাবে চলা যায়, সেটা নিয়ে কাজ করতেছি। ওভারঅল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভালো হচ্ছে, বাট আর একটু চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য। সেটার জন্য আরো একটু সময় লাগবে, বাট ইনশাল্লাহ চেষ্টা করছি কিভাবে প্ল্যান করে নিজের লাইফকে আরো 5 বছর বা 10 বছর সাবির, ভাবে সাবির, কিভাবে আমি সার্ভিস। একটা বিষয় একটু জানতে চাই যে ক্যারিয়ারের শুরুটা যখন হয়েছিল, ডেবিউ যখন হয়েছিল, তখন একটা চ্যালেঞ্জের কথা আমাদের দর্শকদেরকে একটু শোনান, যে এই চ্যালেঞ্জটা আপনাকে দারুণভাবে ওভারকাম করতে হয়েছিল। আমাকে যখন ডেবু হয় আমার আমার চ্যালেঞ্জ ছিল যে আমি ফিনিশার হিসেবে 7 নম্বরে নামবো, অথবা কম বলে বেশি রান করে, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। হুম। ইনশাল্লাহ এটাকে আমি ওভারকাম করে, এটাকে আমি সার্ভাইভ করে এবং এটাকে আমি ফিনিশের রোলে নিয়ে গেছিলাম। সো এটা আমার মেইন চ্যালেঞ্জ ছিল যে কিভাবে কম কম বলে বেশি রান করা যায়, এটা আমার মেইন চ্যালেঞ্জ ছিল আমার ফার্স্টের দিকে। আচ্ছা, সেটা পরবর্তীতে ওভারকাম করে আপনি জাতীয় দলে স্থায়ী হয়েছেন। আরেকটি প্রশ্ন আমার জানতে চাওয়া, আপনার পেছনে সুন্দর সুন্দর কয়েকটা জার্সি দেখছি, বাংলাদেশ ক্রিকেট দলের তো অবশ্যই আছে। সেই জার্সির নাম্বারটা নিয়ে আমার প্রশ্ন যে এই যে ১ নাম্বার, এটি আসলে কেন, কিভাবে আসলো, সেটির কথা, গল্পটা একটু যদি বলতেন। না না, মনে হয় 1 রান সেটা করবে এই জন্য অ্যাকচুয়ালি মনে হয় নাকি? না, না, সেটা অ্যাকচুয়ালি আমিও কি জানি না, হয়তোবা আমার বিসিবি থেকে সিলেক্ট করে দিয়েছে। এটা নরমালি বিসিবি তে সিলেক্ট করে দেয়, এটা পারভেজ ভাই ওনারা জানে, হয়তো পারভেজ ভাইয়ের ফেভারিট নম্বর আমি জানি না, 10 নম্বর উনি, জানি না ওনাকে বিসিবি দিয়েছে না বা উনি রিকমেন্ড করেছে, বাট আমাকে বিসিবি দিয়েছে 1 নম্বর, ওটাই এখন আপাতত আছে। বাট আমি কখনো কমেন্ট করিনি যে আমি এই নাম্বারটা আমার ফেভারিট বা এই নাম্বারটা আছে, তখন আমি কিছু বুঝতামই না নাম্বার কি আসলে বা নাম্বার দিয়ে লাগবে আমার পিছে, এটাও কিছু বুঝতাম না যে আসলে নাম্বার দিয়ে কি হবে। আমার নামটাই থাকলে এনাফ। আমি খুব পছন্দ করি আমার পিছে একটা নাম আছে, নামটা যদি সবাই দেখে, আচ্ছা আলহামদুলিল্লাহ সাব্বির। আচ্ছা, আমি চেয়েছিলাম যে আমার নাম সাব্বির রহমান রোমান পুরা লিখবো, বাট এটা আনফরচুনেটলি কোনো হয় না। আমি কোনো এটা বলেছিলাম বোর্ডকে, যেটা কি সম্ভব, উনি হাসতেছে, এটা কোনো সম্ভব না, একটা নামই থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি নাম্বার নিয়ে কোনো ওয়ারি ছিলাম না, যে আসলে নাম্বারটা, আমারও একটা প্রশ্ন ছিল যে আমাকে 1 নম্বরটা কেন দেওয়া হলো, নাম্বার 1 সাকিব খান, একটা কথা আছে না। সো আমি চেয়েছি যে ওনাকে বলছি যে ভাই আমার নাম্বারটা 1 নম্বর কেন, বলছে এটা আসলে বিসিবি থেকে দিয়েছে, আসলে কোনো নাম্বার খুঁজে পাইনি তো তোমাকে 1 নম্বরটাই দিয়েছে। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আসলে কারণ আর কি। যারা টিমের মধ্যে দুষ্টু থাকে না, তো ওর হচ্ছে বেস্ট দুষ্টু ছিল, এই জন্য 1 নম্বর দুষ্টু। শুনেছেন সাব্বির ভাই কি বলেছে খালেদ মাসুদ পাইলট ভাই? আপনি পাইলট ভাইয়ের কথাটা শুনতে পেয়েছেন? মানে দুষ্টমির দিকে 1 নম্বর, তো এই জন্য 1 নম্বর দিয়েছে তাকে।
বুঝি পাইলট নাই কি ভাই, এই পাইলট ভাইয়ের কথাটা আপনি শুনতে পাচ্ছেন কি? না না না, আমি সেটাই দুষ্টু আসলে না। দুষ্টু না। পাইলট ভাই, আমরা আসলে সেই প্রেক্ষাপটে যেতে চাই। আপনার ক্যারিয়ারের শুরুতে তখন তো আসলে আমাদের অনেক কিছু ছিল না। আমাদের অনেক সংকট ছিল, অনেক অপ্রতুলতা ছিল। সেই সময় আপনারা আমাদের বাংলাদেশ ক্রিকেটকে চিনিয়েছেন পুরো বিশ্ব দরবারে, এবং সেই সময়টাতে কেমন করে চ্যালেঞ্জ গুলো পার করেছেন সেটা যদি একটু বলতেন। না, ওটা তো একটা সময়। আমার কাছে মনে হয় যে দেখেন, সবাই তো সবকিছু দিয়ে স্টার্ট করবে না, কাউকে না কাউকে তো কোনো না কোনো ভাবে স্টার্ট করতে হবে। তো ঠিক বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় ওই সময় যে স্টার্টটা ছিল, আমার মনে হয় যে আমরা তো আসলে ওইরকম কিছুই ছিল না আমাদের সময়। বেসিক্যালি ধরেন মাঠের ফ্যাসিলিটিস বলেন বা উইকেট ফ্যাসিলিটিস বলেন বা সবকিছু ওইভাবে ছিল না, বাট ওই সময় এনভায়রনমেন্টের জন্য তারা যারা বোর্ডে ছিলেন তারা বেস্ট ট্রাই করেছে যে বাংলাদেশে কি কি ডেভেলপ করা যায়। অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। অনেক সময় দেখা গেলো যে ক্রিকেট বোর্ডের বিভিন্ন মানুষ তখন তারা বাসা থেকে মানে অফিসিয়াল টাকা পয়সা দিত এবং দেখা গেলো ক্রিকেট বোর্ডে হয়ে চলতো। আমার মনে হয় যে টাফ টাইম একটা সময় থাকে না, যে ধরেন আমার মনে হয় যে আমরা যতই টাফ টাইম পার করে আসি কেন, এটাও একটা ভালো শিক্ষা আমার কাছে মনে হয়। আমরা খুব টাফ টাইম দেখে আসছি, ভালো সময়টাও শুরু করলাম, ভালো সময়টা দেখে আসলাম। এবং সবচেয়ে বড় জিনিস যে আমাদের যারা সিনিয়র যারা খেলে গেছেন তারা আসলে বেসিক্যালি কালচারটা তো তৈরি করে গেছেন আমাদের ক্রিকেট খেলার। আমাদের সিনিয়র যারা আরো আমাদের থেকে আরো 10-15 বছর 20 বছর আগে যারা ক্রিকেট খেলেছেন, অসাধারণ অসাধারণ ওই সময় প্লেয়ার ছিলেন, তারা হয়তো সুযোগ পান না ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার, বাট আমি বলবো যে তাদের কারণেই কিন্তু আমরা কিন্তু খেলার সুযোগটা পেয়েছি, যে এটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে আমি বলবো যে এখন বর্তমানে যেমন আরো সুন্দর জায়গায় আমরা পৌঁছায় গেছি, অনেক ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে এসেছে, সাকিব, তামিম, মুশফিক, সাব্বির, তারপর মাহমুদুল্লাহ। আমার কাছে মানে ডে বাই ডে যত সামনের দিকে যেতে থাকবো তত আসলে গাছ যখন একটা ছোট লাগানো হয় আস্তে আস্তে কিন্তু গাছটা বড় হবে। তো আশা করি আমরা আরো ভালো দেখতে চাই, বাংলাদেশ টিম আরো বড় অনেক উপর দিকে যাবে, নাম্বার 1 নাম্বার 2 দিকে যখন পৌঁছাবে খুবই ভালো লাগবে। বাট আমার কাছে মনে হয় যে এটা খুবই যেটা আপনি প্রথমে বললেন যে লাইফ ইজ বিউটিফুল, আমার কাছে মনে হয় অসাধারণ লাইফ ছিল আমাদের ওই সময়। আমরা অর্থনৈতিক দিক দিয়ে হয়তো আমি বলবো যে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হয়তো বেনিফিট না হলেও আমি বলবো যে অনেক সুন্দর সুন্দর মোমেন্টাম আমরা পেয়েছি, আমাদের হ্যাপিনেস ছিল, আমরা অনেক সুন্দর সুন্দর টিমমেট পেয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর আনন্দ ছিল, মাঠের কষ্ট ছিল, দুঃখ ছিল, অনেক বড় বড় টিমের কাছে আমি হেরে গেছি, কিন্তু সেই দুঃখের মধ্যেও কিন্তু অনেক আনন্দ ছিল, বিকজ আমরা তখন অনেক শিখেছি। আহ সেগুলো থেকেই তো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করেছি। তো আরেকটা বড় ব্যাপার, অনেকেই আমাকে এই আমি যদিও আপনার একটু কোশ্চেনের মধ্যে নাই, অনেকেই বলে যে মিস করেন কিনা খেলাটা। আমি আসলে ওইভাবে মিস করি না কেন, আহ খেলার মুহূর্ত থেকে আমি আমি বেসিক্যালি যখন খেলতাম তখন ওই খেলাটাকে আমি খুবই উপলব্ধি করতাম। খেলা ছাড়বো ছাড়বো এমন সময় যখন আমি কোচিং এর সাথে আসলাম, বিভিন্ন মানে কোচিং বলতে আমি বলছি একাডেমি বাচ্চাদের সাথে যখন আসলাম, এই মুহূর্তগুলোকে আমি এমন ভাবে জড়িয়ে ধরেছি, ফলে পুরাতন ওই জায়গাটা আমার কাছে কিন্তু আসতে হারিয়ে যেয়ে দেখা গেলো যে নতুন জায়গার মধ্যে আবার চলে এসেছি। তা আমার কাছে মনে হয় যে পার্ট আমার কাছে মনে হয় যে সময়টা যে জায়গায় আছি সেই সময়টা খুব এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনি কিন্তু কখনোই মিস করবেন না তেমন। হ্যাঁ, মিস করি, দেখি খেলা, মাঝে মাঝে এমনও মনে হয় যে আমি কিপার ছিলাম, এরকম বল ধরতে পারতাম, এরকম মাঝে মাঝে মনে হয়। মানে এত দূরে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি, নিজের মানে মন থেকে ব্রেন থেকে এত বাইরে চলে আসছি, মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে আমি এরকম কিপার ছিলাম, অনেকে বলে যে আমি ভালো কিপার ছিলাম, কিভাবে সম্ভব, মানে ম্যাচ করাতে পারি না। মানে এটা আমি বলবো যে এটা ভালো জিনিসও আছে, কারণ কি জানেন, আপনি যখনই পিছন দিকে আঁকড়ে ধরে থাকবেন তখনই কিন্তু সামনের দিকটাতে আপনি অনেক কষ্ট পাবেন। তো বরঞ্চ সামনে যে জিনিসটা আছে সেটাকে ভালোভাবে টাচ করা খুব ইম্পর্টেন্ট, ক্যাচ করা ইম্পর্টেন্ট। লালন ভাই, একটা বিষয় জানতে চাই যে আপনাকে যদি বলা হয় যে আপনার জীবনের সবচেয়ে সেরা ইনিংস কোনটি, সেটি আপনি আসলে কোনটি মূল্যায়ন করবেন? সেরা সেরা ইনিংস ইনিংস তো সাথে এবং না, সেরা আমার মনে ম্যাচ। হয় আইসিসি না না, আইসিসি ম্যাচটা। দেখেন কখনো কখনো এক বলে এক ছক্কা আরেকটা মারলেও আরেকটা কিন্তু, আরেকটা 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 ম্যাচ আছে জাতীয় লিগে 235 বলে 10 রান, গ্রেট আরে ইনিংস। কখনো কখনো রোমান, কখনো কখনো ওই 10 রানটা যে কতখানি ইম্পর্টেন্ট, এক না না, রানের জন্য ওই একটা টিম হেরে আমি যায়। আমি আমি বলছি বলটার কথা ভাই, দুই বলটা, ও বাপ, ওই না কি না না মাপ না, চেয়েছে আপনার কাছে? হ্যাঁ মাপছি যে মানে কখনো কখনো দরকার হয় যে না, অপোনেন্টকে দুর্বল করার জন্য তুমি কত বল খেলে তাকে টায়ার্ড করে দিবা। তো আমাদের একটা প্ল্যানই ছিল যে কে কত বল খেলতে পারে যেন অপোনেন্টকে আমরা মানে টায়ার্ড করাবো। মানে একটা খেলা ছিল যে আমরা মানে লিড নিলে যারা লিড নেবে তারা চ্যাম্পিয়ন, আমরা লিড নিয়ে ফেলছিলাম, এখন আমাদের দিন পার করতে হবে। তো দিন পার করার জন্য আমরা কে কত বল খেলতে পারি, আমাদের নিজের মধ্যে ড্রেসিং রুমের মধ্যে একটা ইয়ে দেওয়া হলো, রিওয়ার্ড মানে অ্যাওয়ার্ড দেওয়া হবে যে যে যত বল খেলবে এর উপর একটা রিওয়ার্ড পাবে। তখন এই ওরা 2 দিন ব্যাটিং ইয়েটা করছে ভাই, 2 দিন পুরো বাপ। ব্যাটিং করেছি। হ্যাঁ, ওই টিম বলছে রান মাপ হচ্ছে। চেয়ে নিয়েছে, সিলি মিলি সব মাপ চেয়ে নিয়েছে ভাই, মাপ আউট করে দেন ভাই।
না, এটা রান তো আউট একটা করে প্ল্যান। আর রোমান কখনো রাইট কখনো রাইট। দরকার আছে আমি যদি ধরো আধা দিন ব্যাটিং করে ধুমধাম ছক্কা 4 মেরে ওই যদি আপনার 150 রানে ইনিংসের আউট হয়ে জন্য গেলাম। আমরা ম্যাচটা ড্র হয়েছে আমাদের। হ্যাঁ, না জিতেছিলাম আমরা। ফার্স্ট ইনিংস ও জিতার জন্য তো আচ্ছা, আমরা ম্যাচ জিতলাম। রাইট রাইট। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। এইটা তো একটা কারণ। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন ভাইয়া যে কোন ইনিংসটা ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে দেখেন আমি কোন ইনিংস আমাদের স্মৃতির মধ্যে থাকে। কখনো কখনো ছোট ইনিংসও কিন্তু আপনি খুব মধুর হয়ে থাকে, অবশ্যই, বড় ইনিংসে অবশ্যই। হয়তো থাকে না। আইসিসির আমি বলবো যে অবশ্যই ওই ধরনের এই ফাইনাল ম্যাচটা যেটা ছিল, যেটা আমাদের টার্নিং পয়েন্ট, আমি বলবো যে সবাই এটা আমরা খেলোয়াড়রা তাই বল, কিছুদিন আগে আমি দেখলাম যে সব খেলোয়াড়রা সেটা উপলব্ধি করেছে এবং সেটা বলেছে যে আইসিসিটাই আমাদের টার্নিং পয়েন্ট বাংলাদেশ ক্রিকেটে। তো সেই ফাইনাল ম্যাচে 6 বা লাস্ট বলে 11 রান করা, সেটা আমার কাছে মনে হয় যে বেস্ট ইনিংস। ছোট ইনিংস হলো, বাট এর চেয়ে আমি বলবো যে আরেকটা ইনিংস যেটা টেস্ট ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজে প্রথম আমরা বাইরের দেশে যে ড্র করি, ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে বাংলাদেশ খেলা ওয়েস্ট ইন্ডিজে সেন্ট লুসিয়াতে। আমি 103 নট আউট করেছিলাম, যেখানে কিনা রফিক ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছিল, হাবিবুল হোসেন ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছিল। আমরা ফার্স্ট ইনিংস অনেক ভালো রান করেছিলাম, ওয়েস্ট ইন্ডিজও ভালো রান করেছে, ওয়েস্ট ইন্ডিজ একটু পিছাই ছিল, 20-22 রান হয়তো পিছাই ছিল। সেকেন্ড ইনিংসে যখন আমরা ব্যাটিং করতে যাই, আমাদের 65 রানে না কত রানে যেন 6 উইকেট না 5 উইকেট পড়ে যায়। তো আমরা ম্যাচটা কনফার্ম আমরা হেরে যাবো। টিম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তখন বাঘা টিম, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপাল, সারওয়ান, সব ভালো ভালো, মানে অলরেডি মানে আমি বলবো যে টেস্ট টিমের জন্য সলিড একটা টিম তারা ওয়েস্ট ইন্ডিজ। সেই টিমের সাথে আমরা অ্যাওয়ে ম্যাচে যে ড্র করবো এটা যে আমাদের জন্য জয়, তাদের জন্য আমি বলবো পরাজয়। বিকজ আমরা বাইরের দেশে যে ওয়েস্ট ইন্ডিজের মতো যে ওই টিমের কাছে যদি ড্র করতে পারি, সেটাই আমাদের জন্য জয়। তো মার্শাল্লাহ আমি বলবো যে সেই ইনিংসে আমি বলবো যে সেকেন্ড ইনিংসে আমি 103 নট আউট ছিলাম, এবং আমার সাথে আমি বলবো যে আমার চেয়ে ভালো ইনিংস ছিল ওখানে আহ, তারেক আজিজ এবং তাপস বসু, দুজন আমাকে টেলেন্ডার। তারা প্রচুর বল খেলে আমাকে সেঞ্চুরি করাইছে এবং টিমটাকে আমাদের ড্র করাইছে। অসাধারণ আমার কাছে মনে হয় ওই ইনিংসটা এখন আমার কাছে মনে হয় চোখে ভাসে। বাহ! সাব্বির, আপনার কাছে যদি ফিরতে চাই, যে আপনাকে তো একসময় একসময় বলা হতো, আমি জানি না এখন আসলে কি অবস্থা, ম্যাক্সওয়েল বলা হতো আপনাকে। আপনি ফিনিশার হিসেবে আপনি যেভাবে দারুণভাবে কাজ করতেন বাংলাদেশের জায়গাটাতে, সেটি নিয়ে আপনার এখন নিশ্চয়ই কাজ করছেন আপনি। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন, তার মধ্যে আপনার কাছে সবচেয়ে সেরা ইনিংস কোনটি? সেটি যদি একটু বলতেন। আহ, আমার কাছে মনে হয় যে 66 করছিলাম ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে। ওটা আমার কাছে একটা ম্যাচে জিতে নাই, তবে খুব ক্লোজ গেছি আমরা। ওই কত ম্যাচে বলে জিততে কত পারলে বলে তো আবার আমার কাছে খুব ভালো লাগতো। ওই ইনিংসটা আমার কাছে খুব একটা আহ, আহ, 160-65 বলে মেবি। ওই সময়টাতে ওর সবচেয়ে ইংল্যান্ডের ভালো ইনিংস, ওর সবচেয়ে স্ট্রেট ভালো বোর্ড ইনিংস ছিল, ভাই, ওর স্ট্রোক সবচেয়ে ভালো ছিল, ইনিংস মানে টেনিস সুইং বলে। উইং ছিল, তাইজুলকে বিকজ লিখেছিলাম। তাইজুল ওর সবচেয়ে ভালো ইনিংস টেনিস বলে, ও যেখানে সেখানে টেনিস বলে খেলে বেড়ায়। কিন্তু সাব্বির রহমানের সাথে টেস্টের 65টা কেমন জানি যায় না। সাব্বির রহমান তো খুব হার্ড হিটার, সে মারতে পছন্দ করে। আর বলতে সে পারেন শ্রীলঙ্কার সাথে 80 করেছিলাম T20। আচ্ছা, সেই ইনিংসটা আমি একটু একই প্রশ্ন দুজনকেই করব যে পাইলট ভাই, আপনার কাছে এখন পর্যন্ত যদি সেরা 3 জন ব্যাটসম্যানের কথা বলতে বলা না, হয়, সেই সেরা অ্যাকচুয়ালি সময়টা তখন একটু আমাদের এগনেস্ট ছিল। তো আমার কোচ যখন হাতুর ছিল তখন আমাকে 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 সাব্বির ও ভাই একটু একটু পরে পরে কথা শুনছে, শুনছে। একটু পরে শুনছে, হ্যাঁ, হ্যাঁ। সে কারণে একটু ঝামেলা হচ্ছে। আমি আসলে যে বিষয়টা এখন বলতে চাচ্ছিলাম যে আপনার কাছে যদি বলা হয় যে সেরা 3 জন ব্যাটসম্যান, কোন 3 জন আপনার তালিকায় থাকবেন পাইলট ভাই? মানে বাংলাদেশের একই না ওয়ার্ল্ড? ওয়ার্ল্ড, সব না, মিলিয়ে। এটা আসলে বলা কঠিন। এক এক সময় না এক একজন খেলোয়াড় ভাবে বেরিয়ে আসছে। খুবই ডিফিকাল্ট আপনি চুজ করা যে আপনার কোন পছন্দের, খেলোয়াড়কে। তিন বাট জন আমি একজন খেলোয়াড়কে একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে দেখি, যদিও তার রেকর্ড ওরকম বলে না, মানে লম্বা ক্যারিয়ার না। এবি ভাই আমি ডিভিলিয়ার্স একটু আমি আমার একটু কাছে। তাহলে জি, আমি একটু কেটে আসতেছি, হ্যাঁ হ্যাঁ, আমি একটু তুমি কেটে কেটে আসতেছি। আসো একটু, হ্যাঁ। আর একটু নেটে টাকা দিয়ে আসো বেশি করে। জি পাইলট ভাই। আমি আমি যেটা বলবো এবি ডিভিলিয়ার্স এর কথা, যেটা যে খেলোয়াড়টা কিনা আমি বলবো যে ক্রিকেটের একটা ম্যাসিভ চেঞ্জ করে দিয়েছে। ক্রিকেট খেলাতে যে চারিদিক দিয়ে রান করা যায়, সেই খেলা অনেক খেলোয়াড়ই দেখাইছে এর আগেও। আমার কাছে মনে হয় যে এই খেলাটার মধ্যে একটা এনার্জেটিক একটা বলবো যে সবকিছু আছে, ফিটনেস, এনার্জি, শর্টস। আমার কাছে বলে যে কি নাই তার মধ্যে। এবং গরমে খেলা বলেন, ঠান্ডার মধ্যে খেলা বলেন, সব জায়গার মধ্যে দিয়েই রেকর্ড হয়তো ওরকম বড় কিছু নাই যে 15 বছর 20 বছর ধরে খেলছে সেইগুলো নাই, কিন্তু যতটুকু তার খেলা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের মন জয় করেছে। এবং
চারিদিক দিয়ে যে শর্টস খেলা যায়, আপনি ফাইন লেগের উপর দিয়ে যে ছয় মারা যায়, থার্ড ম্যানের উপর দিয়ে যে ছয় মারা যায়, কাভারের উপর দিয়ে যে রিলিভ করা যায়, ইম্প্রোভাইজ করা যায়, প্রচুর টাইপের শর্টস যাকে 360 বলে আর কি সবাই। এক্স্যাক্টলি। এই খেলাটা আমার কাছে মনে হয় যে এক্সট্রাঅর্ডিনারি খেলোয়াড়। হয়তো ওই সময়ও ছিল বিবিএন রিচার্ডসের মতো প্লেয়ার, তারা হয়তো ওই সুবিধাগুলো পায় নাই, যে 30 ইয়ার্স এর সার্কেল বা পাওয়ার প্লে গুলো পায় নাই। বাট এই মুহূর্তে আমি বলবো যে লাস্ট যদি বলেন, আমার কাছে মনে হয় যে এবি ডিভিলিয়ার্স এর কথা। বাট বিগত দিনের আমার কাছে মনে হয় এখন যে খেলোয়াড় গুলো তৈরি হয়, এর মধ্যে হয়তো গোটা ওয়ার্ল্ড ওয়াইড হয়তো দেখা গেলো যে কিছু প্লেয়ার আছে যারা কোয়ালিটি, একদমই কোয়ালিটি। হয়তো দেখা গেলো যে 5% প্লেয়ার পাবেন, 2% প্লেয়ার পাবেন কোয়ালিটি, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড প্লেয়ার একদম। কিন্তু আমার মনে আর হয় দুজন ব্যাটসম্যানের কথা শুনতেই চাইবো, মানে একজন এবি ডিভিলিয়ার্স আর দুজন আপনার পছন্দের। আমার রোহিত শর্মাকে খুব ভালো লাগে। রোহিত শর্মা। যদিও হ্যাঁ, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে, এই দুটো প্লেয়ারকে আমার খুব ভালো লাগে। রোহিত শর্মাকে ভালো লাগে, হয়তো অত বেশি মিডিয়াতে অত বেশি ফাটাফাটি নাই, কিন্তু তার যে কিছু কিছু ক্লাস, কিছু ইনিংস আছে, বড় 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 যে ইনিংস গুলো অসাধারণ দেখার মতো। যে সে যখন প্রথমে স্টার্টিংটা যেভাবে একটু সময় নেয়, বাট পরবর্তী যেভাবে সে ফিনিশ করার চেষ্টা করে, সুপার প্লেয়ার। যেটা হচ্ছে এইটাই হচ্ছে প্লেয়ারের কোয়ালিটি, যে একটা প্লেয়ার, অনেকে আসে 1 বছর 3 মাস হয়তো খেলবে, ধুমধাম খেলবে, বাট একটা লম্বা সময় তাকে নিজেকে ধরে রাখা, যেটা বিরাট কোহলি করছে এই মুহূর্তে, বা রোহিত শর্মা করছে। আচ্ছা, মাসুদ ভাই, আরেকটা বিষয়, যে কোন তিনজন বলারকে আপনি সবসময় খেলতে চাইবেন, বা আপনি আপনার খুব পছন্দের তালিকায় যদি বলা হয় যে এই তিনজন বোলারকে আপনার ভালো লাগে, ছোট করে মানে যদি বলতেন। মানে একটা হচ্ছে শেনওয়ান, সর্বোপরি শেনওয়ান, ওয়াসিম আকরাম, মুরলীধরন। শেনওয়ান, ওয়াসিম আকরাম, মুরলীধরন। সাব্বির, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে? এবারও সে একটু দেরিতে শুনছে। সাব্বির, আমরা জানতে চাই আপনার কাছ থেকে আপনার পছন্দের তিনজন ব্যাটসম্যানের কথা যদি আপনি আমাদেরকে জানান। এটা কি ওয়ার্ল্ডের মধ্যে না শুধু বাংলাদেশের মধ্যে, নাকি তো ওয়ার্ল্ড? পুরো 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 ওয়ার্ল্ডের মধ্যে। এখন তো এই কথাটা পৌঁছতে অনেকক্ষণ সময় লাগবে, আমি তো বুঝতে পারছি না। বিরাট কোহলি, স্মিথ, আর আমার সবচেয়ে পছন্দের ব্যাটসম্যান হচ্ছে শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদি। তো এখন যে প্রশ্নটি করবো মাসুদ ভাই, তাকে এই পর্যন্ত পৌঁছতে অনেক সময় লাগবে। পালন ভাই, আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই, যে যেহেতু আমরা একদম শেষ ভাগে রয়েছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, সেই সময়টা থেকে বাংলাদেশকে কেমন ভাবে দেখতে চান আপনি, সেটি নিয়ে যদি একটু, আপনার তো নিশ্চয়ই একটি প্রত্যাশা আছে, একটি স্বপ্ন আছে যে বাংলাদেশকে এই জায়গাটাতে দেখতে চাই, যেটি গতকালকে মাহমুদুল রিয়াদ বলছিলেন, তার স্বপ্ন এখন একটাই, বাংলাদেশকে তার ক্যারিয়ারে তো সে চাইবেই যে তার ক্যারিয়ারের সময়টুকুতেই তিনি বিশ্বকাপটা যেন বাংলাদেশের পক্ষে ছুঁয়ে দেখা যায়, বাংলাদেশের ঘরে বিশ্বকাপটা আসে, সেই স্বপ্নটা তিনি এখনই ধারণ করছেন। সেরকম ভাবে আপনি নিশ্চয়ই ইতিবাচক কিছু দেখছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আছে, যে ভালো জায়গায় পৌঁছানোর জন্য। এবং আমি দোয়া করি বা আশা করি, যদি সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ যদি গোছায় যদি পরিকল্পনা করা যায়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ টিম খুব শীঘ্রই হয়তো 5 বছরের মধ্যে, হয়তো 5-7 বছরের মধ্যে হয়তো দেখা গেলো যে র্যাঙ্কিং ওয়াইজ অনেক ভালো জায়গায় পৌঁছাবে। এবং আমি আশা করি যে টপ 3 অথবা টপ 4 এর মধ্যে যাওয়া, যে কত তাড়াতাড়ি আমরা যেতে পারি, এবং এটার বেশি সময় না নেওয়া। বেশ কিছু অলরেডি ভালো প্লেয়ার আমাদের আছে, 4-5 জন, হয়তো তারা সিনিয়র আছে, বাট ইয়াং অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সৌম্য সরকার, সাব্বির, আফিক, এই ধরনের নাজমুল হোসেন শান্ত, এই প্লেয়ার গুলোকে কত তাড়াতাড়ি পরিপূর্ণ করে সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশনে একটা ভালো জায়গায় অবস্থান করতে পারি আমরা। সেটি তো অবশ্যই। আরেকটি বিষয় একটু জানতে চাইবো ছোট্ট করে, যদিও এই বিষয়টি আমাদের একসাথে আমরা জানতে চেয়েছিলাম সাব্বির রহমানের সাথে, আপনার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে মধুরতম সময়। ড্রেসিং রুম, আমার কাছে মনে হয় যে ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে খেলোয়াড়ের জন্য আমার মনে হয় যে ড্রেসিং রুম। ড্রেসিং রুমের সময়টা আসলে অনেক মধুর। আপনি হয়তো দেখা গেলো যে মাঠে খেলার পরে যখন বাসায় আসবেন, হয়তো দেখা গেলো যে ভালো সময় কাটবে, রিক্রিয়েশন থাকবে, কিন্তু ড্রেসিং রুমের যে আনন্দটা, একটা সম্পর্ক তৈরি হয়, সেটা আপনি যখন খেলা ছাড়ার পরে, যেমন আমরা এখন খেলা ছেড়ে দেওয়ার পরে অনেকের সাথে দেখাই হয় না। আকরাম ভাইয়ের সাথে যেমন আজকে কথা হয়েছে, নান্নু ভাইয়ের সাথে হয়তো 2 মাস ধরে কথা হয় না, রফিকের সাথে 4 মাস ধরে কথা হয় না। তো ড্রেসিং রুম এমন একটা জায়গা, এনভায়রনমেন্টটা এমন সুন্দর থাকে, ওখানে অনেক বদমাইশি হয়, আনন্দ হয়, অনেক শিক্ষার থাকে, অনেক কিছু আপনার শেয়ারিং থাকে, যেটা থেকে আপনি লাইফের অনেক কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, ভবিষ্যতে আপনি পৌঁছাতে পারবেন।
সাব্বির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত আমি মনে করছি যে এখনো সেই শব্দটা ডিলে হয়ে যাচ্ছে, আপনার কাছে পৌঁছাচ্ছে। তারপর আপনার কাছে জানতে চাওয়া, আমরা শেষ ভাগে যেহেতু রয়েছি, বাংলাদেশকে এবং নিজের ক্যারিয়ারটাকে কোথায় দেখতে চান আপনি? হাবিব ভাই আমাকে প্রশ্ন করছেন না পাইলট ভাইকে? আপনাকে আপনাকে আচ্ছা আচ্ছা। আহ, দেখা যাক, ইনশাল্লাহ একটা ব্রেক পেয়েছি, ইনশাল্লাহ ব্রেকটা ইনশাল্লাহ পজিটিভলি কাজ করাবো ইনশাল্লাহ। যে যেগুলা ভুল হয়েছে বা যেগুলা সংশোধন দরকার, ব্যাটিং বোলিং বলেন বা ফিল্ডিং বলেন বা পার্সোনাল লাইফই বলেন না কেন, এই ব্রেকের মাধ্যমে আমি নিজের নেক্সট 5 বছর বা 10 বছর প্ল্যান করতেছি ইনশাল্লাহ। দেখা যাক কি হয়, আলহামদুলিল্লাহ। অ্যাজ এ প্লেয়ার হিসাবে বেস্ট ব্যাটসম্যান হতে চাই বাংলাদেশের জন্য। আর ইনশাল্লাহ বোলিং করতে পারি, অ্যাজ একটা অলরাউন্ডার হওয়ার চেষ্টা আছে। যদি ভালো মতো সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ একটা আমি অলরাউন্ডার হিসেবে দেখতে চাই নিজেকে। অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। পাইলট ভাই, একটা বিষয়ে নিশ্চয়ই আপনার একমত থাকবে, আমি জানি না। সেটা হয়তো আপনি যেহেতু সাব্বির রহমানকে কাছ থেকে দেখেছেন, সেই কারণে হয়তো আপনি আরো ভালো করে বুঝবেন। তার উপর আপনারা দুজনই রাজশাহী, একসাথে ঘুড়ি ওড়ান। যেটি হচ্ছে যে সাব্বির রহমানকে বলা হয় যে এখনকার সময়ের যারা সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে সে সাব্বির রহমান একজন। সাব্বির রহমানের অনেক কিছু বিষয়ে পলিশ করার সময় রয়েছে এবং সেই সুযোগও তার কাছে আছে, যেহেতু ক্রিকেট ক্যারিয়ারের বিশাল একটা সময় এখনো তার সামনে আছে। আহ, এত সম্ভাবনাময় একজন ক্রিকেটারের আর কোন কোন বিষয়ে আসলে আরো বেশি নজর দেওয়া উচিত? আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার এবং অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই সেটি সাব্বির রহমানকে বলবেন যে আর কোন কোন বিষয়ে তার মূলত আরো বেশি একটু দেখেন, মনোযোগী হওয়া উচিত। আমি বলবো যে দেখেন, নো ডাউট যে খুবই ট্যালেন্ট প্লেয়ার, অনেক ট্যালেন্টেড প্লেয়ার। না হলে এই বয়সে সে কিন্তু একটা ভালো লেভেলে চলে আসছে। আরো 5-7 বছর আগেই ন্যাশনাল টিমের মতো জায়গায় খেলেছে, ফার্স্ট ক্লাস খেলেছে। ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা জিনিসে খুব বিশ্বাসী যে ট্যালেন্টের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেধা সম্পন্ন হার্ডওয়ার্কিং। ট্যালেন্ট আপনার এটা গুণ, কিন্তু মেধা সম্পন্ন হার্ডওয়ার্কিং তার চেয়ে বড় একটা ইম্পর্টেন্ট, যেটা নিজের কাছে আছে সেটা নিজেকেই তৈরি করতে হবে। আল্লাহ তাকে দিয়েছে, এখন আমাকে বাদ বাকিটা হার্ডওয়ার্কিং, মেধা সম্পন্ন হার্ডওয়ার্কিং। শুধু হার্ডওয়ার্ক করলে হবে না। অনেক ছেলে দেখবেন যে সারা দিন রাত ব্যাটিং করছে, বোলিং করছে, কিন্তু রেজাল্ট নাই। অনেক স্টুডেন্ট আছে সারা দিন রাত পড়ে কিন্তু রেজাল্ট নাই। অনেক ছেলে আছে অল্প সময় পড়ে কিন্তু বিশাল সুন্দর রেজাল্ট করে। তো ইম্পর্টেন্ট হচ্ছে ট্যালেন্ট আল্লাহ তাকে দিয়েছেন। এবং শুধুমাত্র সাব্বির না, আমি মনে করি যে এরকম অনেক খেলোয়াড় আছে বাংলাদেশে, প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার, সৌম্য সরকার, আফিফ, নাজমুল ইসলাম শান্ত, এরকম বেশ পাইপলাইনে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সুপার ট্যালেন্টেড প্লেয়ার। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতখানি মেধা সম্পন্ন হার্ডওয়ার্কিং করছেন, সেটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি যদি মেধা সম্পন্ন হার্ডওয়ার্কিং করতে পারেন, তাহলে আপনি অনেক বিশাল বড় জায়গায় পৌঁছাতে পারবেন এবং এটা লম্বা সময় একটা ক্যারিয়ার ধরে রাখতে পারবেন। সাব্বির, আপনাকে বলা হয় যে আপনার মধ্যে যে পরিমাণ সম্ভাবনা এবং মেধা রয়েছে আপনি তা কাজে লাগান না। আপনি হয়তো অন্য কোনো অমনোযোগী থাকেন কিংবা অনেকটা সময় আপনার রাগ বেশি, সেগুলোও একটি কারণ হতে পারে। আহ, কোন জায়গাতে আপনার মনে হয় যে আপনার ঘাটতিটি রয়েছে? পাইলট ভাই কিছু কথা কিন্তু অলরেডি বলে দিয়েছেন, তো আপনার কাছে কোন জায়গায় মনে হয় যে আপনি কোন জায়গায় পিছিয়ে আছেন? না, পারভেজ যেটা বলছে রাইট কথাই বলছে যে অ্যাজ এ প্লেয়ারকে সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে, সঠিক মেধা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। যেটা হয়তো বা আমার ল্যাকিং গেছে হয়তোবা এটা চেষ্টা করছি ঠিকঠাক মতো শুধরে নেওয়ার জন্য। এবং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা শুধরে নিয়ে ইনশাল্লাহ কাম ব্যাক করার চেষ্টা চলছে। এবং হার্ডওয়ার্কের পাশাপাশি ট্যালেন্টের পাশাপাশি হার্ডওয়ার্ক দুটো মিলেই কিন্তু প্লেয়ার হয়। সো চেষ্টা করতেছি আমি এটাকে ইনশাল্লাহ ওভারকাম করে যত তাড়াতাড়ি ঠিক করে নিজেকে কাম ব্যাক করে আবার নিজের জায়গায় ফেরত পাওয়া যেতে। ইনশাল্লাহ। এই পর্বটায় হচ্ছে আপনাদের জন্য, দুইজনের জন্য 2 মিনিট সময়। সেটি হচ্ছে যে আম, পাইলট ভাই, আপনি সাব্বিরকে 3টা প্রশ্ন করতে পারবেন, খুব ছোট ছোট, এবং সে খুবই তাড়াতাড়ি উত্তর দিবে। সাব্বির রহমানও আপনাকে 3টা প্রশ্ন করতে পারবে, যেটি হয়তো আমি আপনি সাধারণ দর্শকরা জানি না সেরকম 3টি প্রশ্ন। পাইলট ভাই, আপনি আগে শুরু করেন, যেহেতু তার শুনতে একটু দেরিতে হচ্ছে, সে পরে বুঝে নেবে। হঠাৎ করে আসলে কোশ্চেন করা খুব কঠিন, বাট আমি জিজ্ঞেস করাটা আসলে কি জিজ্ঞেস করবো, হঠাৎ করে আসলে ডিফিকাল্ট হয়েছে কোশ্চেন করা, আমি তো আসলে প্রিপেয়ার ছিলাম না। বাট কার সাথে ব্যাটিং করতে ভালো লাগে উইকেটে, ন্যাশনাল টিমের প্লেয়ারের? যদি একটু জানি সম্পর্কের সময় প্রবলেম হয়ে যায়। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এতজন না, একজন। তিনজনের মধ্যে একজন। কার সাথে ব্যাটিং করতে আহ, মানে মানে ইয়েতে ভালো লাগে, উইকেটের প্লেয়ার? মুশফিক রহিম।
আর মুশফিকুর কোন রহিম। বাংলাদেশে না মানে অনেকগুলো বোলারকে খেলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, কোন বোলারকে ডিফিকাল্ট মনে হয়েছে? বুমরাকে। বুমরা। আর ক্যাচ মিস করলে কেমন লাগে? ভালো ফিল্ডার তুমি, আমি জানি। খুবই আহ, খুব একটা খারাপ লাগে না, বা দর্শকের জন্য খুব খারাপ লাগে, কারণ তারা আশা করে যে একটা ফিল্ডার যে ক্যাচটা ধরবে সাব্বির, আর সাব্বির ক্যাচ ধরবে, বাট আমার খুব খারাপ লাগে যে হয়তো গুরুত্বপূর্ণ ক্যাচটা মিস করলো বা ইজি ম্যাচটা হয়তো বা মনে হয় যে আসলে কি প্র্যাকটিস করলাম, ক্যাচটা ফেলে দিলাম, সো আমার কাছে খুব খারাপ লাগে, কনফিডেন্স লুজ হয় মনে হয়। সাব্বির, এবার আপনার পালা। আপনি খালেদ মাসুদ পাইলট ভাইকে 3টা প্রশ্ন করতে পারবেন যেগুলো আমরা জানি না। এটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন আর কি ভাই, যে আসলে আপনার বয়স কত, মানে আপনি এভারগ্রিন হচ্ছেন, এটা বড় বয়স কত আপনার? দারুণ এই প্রশ্ন। যে এই কঠিন প্রশ্ন করেছে। না, বয়সটা আসলে মনের ব্যাপার, আমার কাছে মনে হয় একটা এজ, তাই কি না? মনের ব্যাপার, কতখানি ভালো থাকা যায়। আমি প্রথমে স্টার্টিং এ বলেছি লাইফ ইজ বিউটিফুল, আপনাদের কথার মধ্যে আছে। আপনি যত আনন্দের দর্শক মধ্যে থাকবেন। দর্শক হ্যাঁ, জানতে চায় বয়সটা কত, মানে কত, 45, 46, 50, 50 প্লাস? আমি 47 এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ। এভারগ্রিন আপনার 47। এভারগ্রিন 47, আপনার মানে আপনি তো সবসময় দেখি আপনাকে একাডেমি থাকতে দেখি, বাট আপনার বেস্ট টাইম কোথায় বেশি পার করেন? হয়তো বা আপনার মায়ের কাছে, এর এর বাদে কোথায় বেশি পছন্দ করেন আপনি বেশি? আহ, আমার বাগানে। আচ্ছা। আমার একটা বাগান আছে, আহ যেখানে প্রচুর আমি গাছ লাগাতে খুব পছন্দ করি। ছোটবেলা থেকে গাছ লাগানোর খুব ইচ্ছা ছিল। সেটা হয়তো খেলার কারণে ওইভাবে পারি নাই। বাট রিসেন্টলি লাস্ট 8-10 বছর আমি প্রচুর, আমার একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে প্রায় 500-700 গাছ লাগাইছি। গাছগুলো 5-6 বছর হয়ে গেছে, অনেক বড় হয়েছে। প্রত্যেকটা মুহূর্তকে আমি ফিল করি এবং খুব আমার মানে বলবো যে প্রাণের জায়গা। আপনার একটা পুকুর আছে শুনেছি আমরা সবাই, যে পুকুরে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু মাছ কেন, ছিপ ফেলে মাছ ওঠে না কেন? এটা কিছু না, মাছ বেসিক্যালি মাছ আমাকে খুব মানে দেখে বুঝে যে এই লোকটা চায় না যে কেউ মাছ ধরে নিক। মাছটা বেসিক্যালি আমার পোষার হচ্ছে শখ। আমি মাছ বড় করব, মাছ থাকবে, মাছ মাঝে মাঝে ধরবো আবার ছাড়বো। মাছ ধরাটা আমার শখ। মনে হয় মাছ 3টা খায় প্রশ্ন না হয়ে কেন, এটা মাছ খায় থ্যাংক না ইউ কেন, পারুল এটা ভাই, একটা থ্যাংক ইউ সো পরিবেশগত মাচ। ব্যাপার। হ্যাঁ, 3টা প্রশ্ন হয়ে গিয়েছে। আমাদের এই পর্বটা একদম শেষে দর্শকদের জন্য, আমরা দর্শকদের 2-3টা মন্তব্য নিতে চাই। অনেকেই আসলে সাব্বির ভাইয়ের প্রশংসা করেছেন। সাব্বির দ্য রিয়েল স্টার, দ্য রক স্টার, সাব্বির দ্য রিয়েল হিরো, আই লাইক সাব্বির। মাসুদ ভাই আপনাকে মিস করেন, কেউ কেউ সেই কথা বলছেন। আরো অনেকগুলো কথা বলছেন। সাব্বির ভাইয়ের কেন এত রাগ? আহ, আচ্ছা, সেটি হয়তো সাম্প্রতিক সময়ের 2-1টা বিষয় নিয়ে তারা বলেছেন। আহ, আচ্ছা, একজন প্রশ্ন করেছেন সাব্বির রহমানের কাছে সে কি জাতীয় দলে কামব্যাক করার ইচ্ছা আছে কিনা। সে জাতীয় দলে রয়েছে। আপনি হয়তো প্রশ্নটি করতে পেরেছেন যে সামনের ম্যাচগুলো খেলবে কিনা, সেটি তো এখনই বলা যায় না। আরো অনেকগুলো কমেন্টস এসেছে, সেগুলো সাব্বির, এই যে দর্শকদের ভালোবাসা আছে, ভালোবাসার সাথে বিরক্তি আছে, অনেক অভিযোগও আছে, কেমন করে দেখেন একদম শেষ মুহূর্ত? না, অ্যাকচুয়ালি দেখেন ভাই, ফ্যান আছে বলে কিন্তু প্লেয়ার হ্যাঁ, আছে, ঠিক আছে। সেলিব্রিটিরা আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সবকিছু সামর্থ্যদের অনুযায়ী আমরা কিন্তু চেষ্টা করি নিজেকে সবকিছু দেওয়ার জন্য, এবং দেশকে রিপ্রেজেন্ট করতেছি, দ্যাটস মিন যে আমরা 16 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতেছি। তো অবশ্যই তাদের আবেগ থাকবে, ইমোশন থাকবে। আর অ্যাজ এ সেলিব্রিটি হয়ে যদি আমি কখনো আমি যদি আফ্রিদির অনেক বড় ফ্যান, আমি যদি আফ্রিদিকে পাই, তো ডেফিনেটলি আমি তার একটা ছবি তুলতে চাবো, একটা অটোগ্রাফ চাবো, তার সাথে কথা বলতে চাবো। So, আমার দ্বারাও সবকিছু হয়তো হয়, বাট এট দ্য সেম টাইম আমরাও তো মানুষ, যে একটা মানুষের 1000 বা 2000 বা 200 মানুষের সাথে কথা বলা যেমন সম্ভব প্রবলেম হয়, তেমনি ওদেরকে বুঝতে হবে যে আমরা একটা মানুষ, তো আমাদের সময় আছে, আমাদের ফ্যামিলি আছে। তো হয়তো বা অনেক সময় ইগনোর হয়ে যায়, বা অনেক সময় সাথে কথা বলা হয়ে যায়। তো সবাই ফ্যান যারা সবাই আছেন, সবাই একই সমান, সবাই যেভাবে সাপোর্ট করেন, দোয়া করেন, আশা করি এভাবে ভবিষ্যতে করে যাবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। নিশ্চয়ই, সেটা তো আমাদের চেষ্টা তো থাকবে। একজন প্রশ্ন করেছে সাম্প্রতিক সময়ের একটা বিষয় নিয়ে, সেটি আপনি বলতে চাইলে বলবেন, না হলে দরকার নেই। সেটি আমার মনে হয় বলে দিলে ভ্রান্তটা মানুষের মধ্যে থাকবে না, ভ্রান্তি যে এটা রয়েছে। না, অ্যাকচুয়ালি বাদশা ভাইয়ের সাথে লোকের সাথে বাদশা ভাইয়ের সাথে কিছু হয় নাই। নর্মালি অথবা একটু কথা কাটাকাটি হয়েছে, আর তেমন কিছুই নাই, বাট আদারওয়াইজ কিছু হয় না। হয়তোবা যা মিডিয়াতে নিউজে আসতেছে, এটা হয়তোবা
রং ইনফরমেশন গেছে মানুষের কাছে, বাট তার সাথে আমার কিছু হয় নাই, হয়তো বা একটু কথা কাটাকাটি হয়েছে, বাট আদারওয়াইজ কিছু হয় না, দ্যাটস ইট। আর ওর সাথে আমার অথবা মীমাংসা হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, এবং উনি অনেক ভালো মানুষ, সে আমার জন্য দোয়া করে। সো দ্যাটস ইট। নিশ্চয়ই। আমরা একদম 30 সেকেন্ড করে সময় পাবেন পাইলট ভাই আপনি এবং সাব্বির ভাই আপনি। মানুষ এখন যে নিরাপদে থাকতে হবে, এই সময়ে নিজেকে নিরাপদে রাখতে হবে, এটি হচ্ছে মূল কথা, এবং সেই নিরাপদে থাকার বার্তাটি আপনারা দিবেন, কারণ আপনারা যখন বলেন তখন মানুষ আসলে বিশ্বাস করেন, শোনেন, এবং আমরাও সেটি বিশ্বাস করি। এবং আপনাদের কথার মাধ্যমে যদি 10 জন মানুষকে আমরা ভালো রাখতে পারি, 10টা পরিবারকে কিন্তু ভালো রাখা হবে। আমি শুরু করতে চাই পাইলট ভাই আপনাকে দিয়ে। নিরাপদে থাকার বার্তাটি আসলে মানুষের জন্য আপনার কিরকম থাকবে? আমি প্রথমে বলবো যে সবার জন্যই বলবো যে খুব বেশি ভীতু হবেন না, বিকজ খুব বেশি ভীতুতে আপনার আরো বড় প্রবলেম হতে পারে। এত বেশি চিন্তা করার দরকার নাই। বাট যেহেতু আমাদের সরকার বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা হচ্ছে জেনারেল মেসেজ হিসেবে নিজেকে নিয়ে গ্রহণ করে আমরা যে জিনিসটা পারি নিজেকে কিভাবে সেফ রাখতে, কতখানি মানুষের মধ্যে না যাওয়া, কতখানি বাজারের মধ্যে না যাওয়া, প্রত্যেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে। একটা ভাইরাস, যে ভাইরাসটা অন্য মানুষের কাছ থেকে আপনার কাছে আসতে পারে বা অন্য কোনো বস্তু থেকে আপনার কাছে আসতে পারে, সেই রকম জায়গায় আপনি না যাওয়াটাই ভালো। পারতপক্ষে যাবেন না। আমি জানি যে কর্মজীবনে যেতেই হয়, বাট কতটুকু অ্যাভয়েড করা যায় সেটাকে যদি করতে পারেন, তাহলে আপনি এবং আপনার পরিবার এবং আপনার সমাজ প্রত্যেকেই ভালো থাকবে। নিশ্চয়ই। সাব্বির রহমান। রাইট, সেম যে পারভেজ যে কথা বললো যে অ্যাকচুয়ালি এইসব জিনিস যদি আমরা অ্যাভয়েড করতে পারি তো আমাদের বেটার, যে আমরা যেন ভাইরাসটা আরেকজনের ছড়ায় না যাই। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি যদি সুস্থ থাকি বা সচেতন হই, তাহলে আমার পরিবার ঠিক থাকবে, আমার দেশবাসী ঠিক থাকবে, আমার এলাকার মানুষ ঠিক থাকবে। সো ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমরা যদি কোনো সময় এমার্জেন্সি বাইরে যাই, তাহলে অবশ্যই আমরা সাবান বাদে হাত ধুয়ে নেবো, এবং কাপড় চোপড় চেঞ্জ করে আমরা গোসল করে নেবো, শাওয়ার করে নেবো। সো নিজে সচেতন থাকাটা ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ফ্যামিলিকে সচেতন রাখাটা ইম্পর্টেন্ট। নিশ্চয়ই সেই একই কথা আসলে সবাই বলছেন, এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে অবশ্যই। আপনারা থাকুন, আমি একটু বিদায় নিয়ে আসি। আমরা এবং ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনারা দুজন সময় দিয়েছেন কষ্ট করে। খালেদ মাসুদ পাইলট এবং সাব্বির রহমান, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা শুনছিলেন আমাদের অতিথিদের কথা, এবং তাদের যে কথাগুলো বলছিলেন সেখানে আসলে নিরাপদে রাখতে হবে নিজেকে, সেই বার্তাটি কিন্তু তারা বারবার বলেছেন। যদি আপনি নিজেকে নিরাপদে রাখতে পারেন, তাহলে তো অবশ্যই আপনি পরিবারকে নিরাপদে রাখতে পারবেন, সেই সাথে দেশটি তো অবশ্যই। ফলে নিজেকে নিরাপদ রাখার দায়িত্বটি সবার আগে, এবং সেটি আপনাকে পালন করতে হবে। তাহলে সেই পর্যন্ত ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন অতিথি নিয়ে। এবং সাব্বির রহমান, আপনাকে আবারও আমরা সবুজ মাঠে দেখতে চাই আমাদের প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। পাইলট ভাই, আপনি ভালো থাকবেন। আপনারা যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই দায়িত্বটি নিরন্তর ভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন বলেই আমরা এখনো ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে পারি। ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।